সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি কবি সাহিত্যিকদের নিয়ে ফেসবুক লাইভ প্রোগ্রাম বই সখার 20তম পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন কবি, লেখক, সংগঠক এবং আহ্বায়ক ঢাকা সাহিত্য পরিষদের জুনায়েদ হোসাইন লাকী। প্রথমেই আজকে আমাদের এই কবি ভাইয়াকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। তো প্রথমেই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আজকের এই অতিথিকে আমরা পরিচয় করে দিচ্ছি। লেখক, সংগঠক ও সম্পাদক জুনায়েদ হোসাইন লাকী 18 জুলাই 1975 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। পিতা মরহুম কে এম তোফাজ্জল হোসাইন টি হোসাইন, যিনি সরকারি প্রথম শ্রেণী গেজেটেড অফিসার, লেখক, কলামিস্ট, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মাতা মরহুমা সুফিয়া বেগম। একমাত্র ভাই সরকারি কর্মকর্তা। স্ত্রী নুরুন নাহার শ্রাবণী, কবি, ছড়াকার, সংগঠক, শিক্ষক, গৃহিণী। দুই কন্যা সন্তান সাদিয়া মিকি এবং রোজা মুস্কান। জুনায়েদ হোসাইন লাকীর পৈতৃক নিবাস ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গজারিয়া গ্রামে। জুনায়েদ হোসাইন লাকী 1999 সালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে MS পাশ করেন। এরপরে তিনি মানব সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি ডিপ্লোমা অর্জন করেন 2011 সালে। কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজিতে উচ্চতর ডিগ্রি নিয়েছেন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজের ছাত্র সংসদ থেকে জিএস পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন 1993 সালে এবং একটি ছাত্র সংগঠনের উপজেলা পর্যায় এবং কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ পদে ছিলেন দীর্ঘদিন। প্রথাগত রাজনীতি থেকে সরে আসেন 2003 সালে। 1988 সালে দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসরে তার প্রথম লেখা প্রকাশিত হয়। প্রথম গ্রন্থ 1992 সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট 15টি। 1995 সালে তার সম্পাদনায় সাহিত্য পত্রিকা মুক্তি ঢাকার স্বামীরবাগ থেকে প্রকাশিত হয়। এরপর প্রকাশিত হয় আরো 9টি লিটল ম্যাগ। লেখক হিসাবে 1996 সালে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় গ্রন্থকোষ এনসাইক্লোপিডিয়া বাংলাপিডিয়াতে। উক্ত গ্রন্থটি মোট 14টি খণ্ডে বাংলা ও ইংরেজি ভাষায় মুদ্রিত হয়। তো প্রথমেই চলে যাচ্ছি আজকে আমাদের অতিথি জুনায়েদ হোসাইন লাকী ভাইয়ার কাছে, যিনি একজন কবি, লেখক, সংগঠক ও সম্পাদক। তো প্রথমেই যে প্রশ্নটি আমাদের আজকের অতিথিকে করব সেটি হচ্ছে, ভাইয়া আপনার লেখালেখি কিভাবে শুরু হলো, দর্শকদের যদি কিছু বলতেন। আচ্ছা, আমার প্রথমত দর্শক এবং বন্ধু যারা শুনছেন সবাইকে শ্রদ্ধা এবং সালাম জানিয়ে শুরু করছি। মূলত লেখালেখি করাটা, এটা লেখক হয়ে ওঠা বা লিখবো, এটা আমার কখনো ভাবনায় ছিল না। প্রথাগত ছাত্র রাজনীতির সাথে সক্রিয় ছিলাম, একদম গ্রাসরুট লেভেলেই। তো কলেজ জীবনে এবং স্কুল জীবনে আমরা স্মরণিকা বের করতাম বিভিন্ন জাতীয় দিবসে, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই সমস্ত দিবসগুলোতে আমরা স্মরণিকা পত্রিকা বের করতাম। তখন গ্রাম থেকে ঢাকাতে এসে অনেক কষ্ট টষ্ট করে আর কি টাকা পয়সা জোগাড় টোগাড় করে এই পত্রিকাগুলো বের করতাম এবং আমরা বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে এই পত্রিকাগুলো আমরা দিতাম। কেউ হয়তো আমাদেরকে 2-1 টাকা দিত, কেউ হয়তো ফ্রি নিত, কিন্তু এটা আমাদের একটা নেশার মতো হয়ে যাচ্ছিল, এই যে মানুষকে সাহিত্যের সাথে সংযুক্ত করা। আর এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে আমরা ওই সময়টাতে কোনো ন্যাশনাল ডেতে যদি আমরা কোনো স্মরণিকা, অ্যাট লাস্ট দেয়াল পত্রিকা যদি বের করতে না পারতাম, তাহলে নিজের কাছে খুব ছোট মনে হতো যে আমরা করতে পারলাম না, কিন্তু আমাদের অন্য অন্য গ্রুপের বন্ধুরা এটা করে ফেলতেছে। তা এভাবে আস্তে আস্তে লেখার
মধ্যে ঢুকে যাওয়া। আর মূলত লেখালেখির মধ্যে ঢুকে যাওয়ার আর একটা বড় বিষয় হচ্ছে আমার বাবা সরকারি জব করতেন। আহ, ওনার জব করার কারণে আমাদের বিভিন্ন জায়গায় থাকতে হতো, যেমন আহ, ঢাকাতে, ফরিদপুরে, খুলনায়, মানে যখন যেখানে পোস্টিং হতো তখন সেখানে আমাদেরকেও যেতে হতো। আহ, বাবা প্রচুর বই পড়তেন। উনি ইত্তেফাকে কলাম লিখতেন, চিঠিপত্র বিভাগেও লিখতেন, এবং উনি বাংলাদেশ সরকারের প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্টের উনি ডেপুটি কন্ট্রোলার ছিলেন। উনি প্রিন্টিং লাইন এবং ওই প্রকাশনার সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বিধায় উনি পড়তেন, প্রচুর পড়তেন। তো একবার উনি অনেকগুলো বই নিয়ে আসলেন বাড়িতে। এটা হচ্ছে 88 সালের প্রথম দিকে আর কি। উনি অনেকগুলো বই নিয়ে আসলেন ব্যাগে করে। তা আমি এবং আমার ছোট ভাইটা আরো ছোট, তা আমরা ধারণা করেছিলাম যে হয়তোবা বাবা ঢাকা থেকে এসেছে, খাবার টাবার নিয়ে এসেছে। হ্যাঁ, কিন্তু দেখলাম তো ব্যাগের মধ্যে প্রচুর বই। তা বাবা বললো, আমি বললাম যে বাবা এটা আর কিছু আনো নাই? বাবা বললো যে বই এনেছি, তোমরা বই পড়ো, বই পড়ার অভ্যাস করো। হ্যাঁ, তা আমাদের বাবার একটা সংগ্রহশালা ছিল। তারপরে ওখান থেকেই প্রথমে চলে গেলাম বই পড়ার দিকে, ঝোঁকটা চলে আসলো। তখন আমি স্কুলে পড়ি, এটা এটা বলতেছি আমি 87 88 এর কথা আর কি। তখন বন্যায় 88 সালে বাংলাদেশে প্রচন্ড বন্যা হলো, ব্যাপক বন্যা হলো। বন্যার সময় আমি ওই ছোট্ট একটা ছড়া লিখে ফেললাম। সেই ছড়াটা বাবাকে দেখালাম। বাবা হ্যাঁ বললেন না, না বললেন। মানে তার কোনো প্রতিক্রিয়া বুঝলাম না যে তিনি এটা কি ছড়া হয়েছে আদৌ না কি হয়েছে। হ্যাঁ, বন্যা নিয়ে লেখা ছড়াটা। তো বাবা বললো যে ওটা আমাকে দাও। তা আমি বাবাকে ছড়াটা দিয়ে দিলাম। বাবা আবার আমাদেরকে রেখে ঢাকাতে চলে আসলেন তার অফিসে, তার কর্মক্ষেত্রে। তো এরপরে কি হয়েছে ঘটনাটা আমি বলতে পারবো না, আমি জানি না। বাবা পরের মাসের বৃহস্পতিবারে আবার যখন বাড়িতে এলেন, তখন একটা ইত্তেফাক নিয়ে এসেছে। তা পত্রিকা দেখলে, আমাদের ওখানে তো পত্রিকা পৌঁছাইতো না তখন। পত্রিকাটা পেতে হলে আমাদের ফরিদপুর শহরে বা অথবা আমাদের পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলায় যেতে হতো, এবং খুব টাফ, মানে খুব সীমিত সংখ্যক পত্রিকা আসতো। ধরেন ইত্তেফাকের 20 কপি, প্রথম আলো, তখন প্রথম আলো ছিল কিনা আমি জানি না, আমরা সঠিক বলতে পারবো না। হয়তো ইত্তেফাকের 10 কপি, অন্যান্য পত্রিকা 5 কপি, এইভাবে আসতো আর কি, এবং সেগুলো ডিস্ট্রিবিউট হয়ে যেত। তো বাবার হাতে পত্রিকা দেখার পরে পত্রিকাটা আমি নিতে চাইলাম। বাবা বললো যে পত্রিকাটা পরে নাও, পরে এটা পরে দিচ্ছি তোমাকে। তা আমি বললাম ঠিক আছে। এর মধ্যে বাবা খাবার টাবারও নিয়ে এসেছে, চকলেট টকলেট নিয়ে এসেছে, আবার একটা হরলিক্স নিয়ে এসেছে, বাচ্চাদের হরলিক্স খাওয়াবে, বাচ্চারা বড় হবে। পত্রিকাটা বাবা বললো তুমি 7 নম্বর পাতায় যাও, পাতায় যে দেখো কচি কাঁচার আঁচড়। দাদা ভাই সম্পাদনা করতেন তখন। দাদা ভাইকে তো তখন চিনতাম না, এখন তো আমরা দাদা ভাইকে বাংলাদেশের লিজেন্ড। হুম। জি, জি। তো আমি ওই পড়তে পড়তে নিচে দেখলাম আমার ওই ছড়া এবং জায়েদ হোসেন লাকী। মানে মামুন বিশ্বাস করবেন না, এটা হচ্ছে আমার জীবনের মানে অদ্ভুত একটা বিষয়। মানে এটা, মানে যে কতটা পাওয়া, এটা আমি আপনাকে বোঝায় বলতে পারবো না। যে একটা মানুষ, একটা ছোট একটা বাচ্চা, ছোট একটা স্কুল গোয়িং একটা বাচ্চার একটা ছড়া জাতীয় একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাও আবার ইত্তেফাকের মতো পত্রিকা। তা এটা আমি কি করব কিছু বুঝতে পারছি। বাবা হাসতেছে। তো বাবা বললো যে ঠিক আছে, তুমি লিখো, এটা পড়ো, লিখতে থাকো। তা ওইখান থেকে লেখালেখি শুরু হলো। তারপরে ফজল শাহাবুদ্দিনের কবিতা সমগ্র, এটা হচ্ছে আপনার লেটার প্রেসে প্রিন্ট করা। তখন তো কম্পিউটার ছিল না ওনার, এটা হচ্ছে 81-এ সম্ভবত বের হয়েছিল ওনার নির্বাচিত কবিতা সমগ্র। লেটার প্রেসে এটা প্রিন্ট করা। ওই কবিতা সমগ্রটা আমার হাতে বাবা দিলেন। ফজল শাহাবুদ্দিনের কবিতাগুলো কি পড়লাম, মাথার মধ্যে ঢুকলো না, মাথার উপর দিয়ে যাচ্ছিল। এত অল্প বয়সে তো এত বড় বড় লেখা তো বোঝার কথা না। এটা হচ্ছে প্রাথমিক স্তর। তারপর যখন এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমরা একটা স্মরণিকা বের করলাম। আহ, এটাকে আমরা বলতাম দেয়ালিকা বা দেয়াল পত্রিকা। আমি আবার সুন্দর ডিজাইন করতে পারি, মানে আর্ট করতে পারি। আমার ওই স্কুলে বান্ধবীরা আমার কাছে রুমাল নিয়ে আসতো যে আমাকে একটু ফুল এঁকে দে, পাখি টাকি এঁকে দে। তখন তো এত প্রযুক্তি ছিল না। যারা একটু ফুল পাখি লতা পাতা আঁকতে পারতো এদের খুব একটা ডিমান্ড ছিল।
তা আমার বান্ধবীদের কাছে আমার একটু ডিমান্ড ছিল, আমার কাছে প্রচুর রুমাল আসতো, সাদা কাপড় আসতো। আমি ওই ই দিয়ে আপনার কাঠ পেন্সিল দিয়ে ফুল, লতা পাতা, যাও পাখি বলো তারে, সেজন্য ফুলে না মরে, এই জাতীয় কিছু লিখে দিতাম। ওরা খুব খুশি হতো আর কি। তারপরে আমরা একটা দেয়াল পত্রিকা বের করলাম। দেয়াল পত্রিকায় আমার একটা কবিতাও গেল। তো আমাদের শিক্ষক বললেন যে এখানে সম্পাদনায় তোমার নামটাও দিয়ে দিও। তো সম্পাদনায় সেখানে আমার নামটাও থাকলো। তার পরবর্তীতে কলেজে যখন গেলাম, মূলত মূল সাহিত্য চর্চাটা শুরু হয় হচ্ছে আমার 92 পর থেকে, কলেজ জীবনে যাওয়ার পর থেকে। 92-তে আমি যখন এসএসসি পাশ করি, তারপরে 93-তে কলেজে ঢোকার পরে আপনি তাকে চিনবেন, বাংলাদেশের আহ, অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত একজন লেখক আছেন আমাদের। আমি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তিনি হচ্ছেন কবি পরিতোষ হালদার। পরিতোষ জি জি। হালদারকে সমসাময়িককালে সবাই চিনেন। উনি সরাসরি আমার শিক্ষক। পরিতোষ হালদার ইয়া ঝাঁকড়া চুল, সুন্দর চেহারা, সুন্দর কথা, সুন্দর কণ্ঠ। আর পেলাম হচ্ছে আতিয়ার রহমানও বাংলাদেশের একজন নামকরা কবি ছিলেন, ভদ্রলোক মারা গিয়েছেন, ইঞ্জিনিয়ার আতিয়ার রহমান। আহ তো পরিতোষ হালদার সরাসরি আমার শিক্ষক। তিনি বললেন যে লাকি, আমরা কলেজ থেকে একটা পত্রিকা বের করব, পত্রিকার সাথে তোমার থাকতে হবে। ইতোমধ্যে পরিতোষ হালদারের একটা গ্রন্থ, কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থটা আহ, আমি চাইলাম, স্যার বললো তুমি কিনে নাও, আমার দোকানে আছে, ওখান থেকে বই কিনে পড়তে হয়, বই ফিরিয়ে দেওয়ার জিনিস না। তাই বললাম অবশ্যই স্যার কিনে নেবো। তো বইটা সম্ভবত 30 টাকা বা 35 টাকার দাম। হ্যাঁ, এটা আমার মনে আসে বিশাখা প্রকাশনী, না না, এটা সম্ভবত নিমাই সরকার প্রকাশক ছিলেন, মেবি আর কি। বইটা আমার কাছে থাকার কথা, আমি আগে বুঝতে পারলে বইটা দেখাতে পারতাম। তো জি জি। ওই বইয়ের পিছনের সাইডে, যেমন ধরেন যে এই বইয়ের পিছনের সাইডে স্যারের ছবিটা, কবি পরিতোষ হালদারের ছবিটা। জানি না পরিতোষ হালদার শুনছেন কিনা আমাদের কথা, হয়তোবা পরে শুনবেন, তাকে আমি ট্যাগ করব। এই পিছন সাইডে তার পুরো কাভার জুড়ে তার বইয়ে তার ছবি, ঝাঁকড়া চুলের, বাবরি দুলানো সেই নজরুলের মতো কবি পরিতোষ হালদার। আমার মধ্যে প্রচন্ড একটা হিংসা কাজ করলো যে এইটে এইটে আমার ছড়া প্রকাশিত হয়েছে, আমি লেখালেখির সাথে যুক্ত, জাতীয় পত্রিকায় আমার ছড়া প্রকাশিত হয়েছে, ওনার বই বের হয়েছে, আমার কেন বই বের হবে? হ্যাঁ। তারপরে প্রথম যে কবিতাটা, তখন আমি ছড়া চর্চা করতাম, ছড়া লিখতাম। সেগুলো হয়তো এখন বিচার করলে সেগুলো ছড়া হবে না, মানে সেটা কোনো মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, ছন্দবৃত্ত কোনো বৃত্তের মধ্যে পড়ে না। হয়তো ওটাকে চালাকি করে বলা যাবে যে আমি ছন্দ ভেঙেছি, এটা বলা যেতে পারে, কিন্তু ওগুলো আসলে কবিতা বা ছড়া কিছু ছিল না। হ্যাঁ। তারপরে প্রথম কবিতা যেটা লিখলাম, সেটা হচ্ছে আমি পরিতোষ হালদার, ওনাকে দেখালাম যে স্যার কবিতাটা আপনি দেখতে পারেন, এটা আপনার পত্রিকায় আপনি আহ, যদি দেওয়া যায় দিতে পারেন। তা উনিও কোনো মন্তব্য করলেন না। উনি হ্যাঁ না কিছুই বললেন না। তা আমি হতাশ যে না, আমার কলেজের স্মরণিকায় আমার লেখাটা যাচ্ছে না। হ্যাঁ। তা আমার আক্ষেপ ছিল ওখানে, ইতিমধ্যে কলেজের সংসদ নির্বাচন শুরু হয়ে গেল, আমি সংসদ নির্বাচনে জিএস পদে মনোনয়ন পেলাম। আমি ইলেকশনের ক্যাম্পেইন ট্যাম্পেইন করতেছি, পোস্টার তখন আমরা খুব কষ্ট মষ্ট করে ঢাকাতে এসে, তখন তো কম্পিউটার প্রেস ছিল না, ওই আপনার কি বলে ওটাকে, মানে ছবিগুলা ওইভাবে কম্পিউটারে যেভাবে এখন প্রিন্ট হয় ওইভাবে প্রিন্ট হতো না, ওটা ডাইস করতে হতো, ডাইস করে, নেগেটিভ পজিটিভ ছিল না, ডাইস করে ছবি দিতে হতো সাদা কালো। এবং তখন কোনো জি রঙিন কোনো পোস্টারও ছিল না, সাদা কালো ছবি। সাদা কালো ছবি দিলাম ইলেকশনের সময়। তো ইলেকশনের মধ্যেই আহ গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজ থেকে সেই পত্রিকাটা, স্মরণিকাটা বের হলো পরিতোষ হালদারের সম্পাদনায়। এবং মজার বিষয়টা যে ওখানে দেখলাম যে 2-3 জন বড় বড় কবি আমাদের এলাকার, আহ, তারপরেই আমার ওই কবিতা। তা আমি খুব উৎফুল্ল হলাম এবং স্যারকে বললাম যে স্যার, এটা কি আপনি আমাকে ভালোবাসেন বা আমি রাজনীতি করি এই জন্যই কি দিচ্ছেন নাকি, নাকি কবিতা, আহ এটা কি কবিতা হয়েছে নাকি হয়নি? তা স্যার বললো যে তুমি লিখে যাও, তোমার লিখতে হবে, তুমি লিখে যাও, তুমি রাজনীতি করো, এটা আমি পছন্দ করি না, কিন্তু তুমি লেখাটা ছেড়ো না। পরিতোষ হালদার
এখনো তার সাথে আমার সম্পর্ক আছে, এখনো যোগাযোগ আছে, এখনো তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের বয়সের ডিস্টেন্স বেশি না, হয়তো তিনি আমার 3-4 বছরের বড় হবে। মানে আমি কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি পাশ করে এসেই কলেজে মানে লেকচারার হিসেবে জয়েন করেন। কিন্তু লেখক হিসেবে, কবি হিসেবে পৈতু হালদার অনেক বড় একজন কবি, অনেক বড় মাপের একজন কবি। তার কবিতার কাছে, তার কবিত্বের কাছে, তার কাব্য চেতনা, তার চিত্রকল্প, তার কবিতার ধরন, তার উত্তর আধুনিকতা, এগুলো আসলে অসাধারণ। তো এভাবে কবিতাটা শুরু হলো, লেখালেখি শুরু হলো, বই বের করার একটা স্বপ্ন দেখা শুরু করলাম যে আমারও একটা বই হবে, স্যারের যেহেতু বই হয়েছে। তো এখানে আবার আরেকটা ট্র্যাজেডি আছে। আমি সংগঠন করি ঢাকা সাহিত্য পরিষদ, সাহিত্য দিগন্ত। আমাদের সংগঠনে ঢাকাতে যারা আসেন গেস্ট হিসেবে, যে সমস্ত কবি সাহিত্যিকরা আসেন, সবাই কিন্তু এই গল্পটা জানে। মামুন, আপনি জানেন কিনা জানি না, আপনাকে আমি জানার জন্যই বলছি। এবং জি, এটা লাইভ। অবশ্যই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি কিন্তু বলে যাচ্ছি, আপনাকে কিন্তু বলার সুযোগ দিচ্ছি না। না, 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 অবশ্যই, ঠিক আছে। আপনাকে তো আজকে আমি শুনবো, শোনার জন্য আমন্ত্রণ করেছি। জি, বলুন। আচ্ছা, তারপরে আমার জীবনে একটা করুণ ট্র্যাজেডি ঘটে গেল। বাবা সরকারি চাকরি করতেন, সীমিত আয়। মায়ের কাছে সেইভাবে তো টাকা থাকতো না, মায়েদের কাছে সাধারণত টাকা থাকে না। সন্তানদের লালন পালন করতে গেলে, লেখাপড়া করতে গেলে মায়েরা সাধারণত টাকা পয়সা রাখতে পারেন। তো আমি বেশ ইতোমধ্যে রাত জেগে জেগে বেশ কিছু কবিতা লিখে ফেললাম। আহ লেখার পরে এটাকে আমি ঢাকাতে উম, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার মনে আছে ভদ্রলোক মারা গিয়েছেন, প্রকাশক। তার নামটা আমি বলতে চাচ্ছিলাম না। তিনি বললেন যে এগুলো তো কবিতা হয় নাই, তুমি এখানে এখানে একটু ইনপুট দাও, এখানে এখানে করো। তো আমি বললাম যে আহ, ভাই, আপনি একটু আমাকে একটু বলে দেন কি করতে হবে। তো উনি আমাকে খুব ধমক টমক দিলেন টিলেন আর কি। তারপরে আমি কবিতাগুলোকে আবার রিভাইজ করলাম। আবার রিভাইজ করার পরে আবার কিছু অভিধান দেখি, বাংলা অভিধান। তো খুব তখন সংকট ছিল, ইংরেজি অভিধানটা খুব অ্যাভেলেবেল পাওয়া যেত ছোট আকারে, কিন্তু বাংলা অভিধান খুব সংকট ছিল তখন। বাংলা একাডেমি তো এত ব্যাপক আকারে তখন মানে বাংলা অভিধান হয়তো তখন কাজ শুরু করেনি। 92-র কথা বলতেছি। কবিতার বই বের করার জন্য মাকে বললাম, মা, কবিতার বই বের করতে হবে। মা প্রথম বললেন যে আমার কাছে তো টাকা নেই, আমি কিভাবে বের করবো, কবিতার বই বের করতে টাকা লাগবে। তারপরে রাতে খেলাম না। আহ, রাতে না খেয়ে ঘুমালাম। সকালে দেখলাম যে মা একটা পুটলার মধ্যে করে কিছু টাকা নিয়ে এসছে, বলছে যে এই নাও। আমার মাও শিক্ষিত ছিলেন সেই সময়ের। তিনিও মানে শিক্ষিত মহিলা। তিনি বুঝতেন, আবেগটা বুঝতে পারতেন। আহ, তারপরে মা বললেন যে এই নাও তোমার টাকা, তুমি বই করো। কিন্তু তুমি বই করবা আর যাই করো, কবি হও যাই হও, লেখাপড়াটা তোমাকে করতে হবে, কারণ তোমাকে লেখাপড়াটা কন্টিনিউ না করলে কিন্তু তোমার ভাত নেই। হুম। তা ভাত তো এখন জি, পাচ্ছি না, কবিরা তো ভাত পায় না। হ্যাঁ, ওই মার কথাটা সঠিক, সত্য হয়ে গেছে আর কি। তা আমি অবাক হয়ে গেলাম যে মা, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তা মা বললো যে আমার গলার আহ, যে হারটা ছিল ওটা বন্ধক রেখে তোকে টাকা দিছি, তুই বই কর, যা, ঢাকা যা। তো এটা মামুন, এটা আমার জীবনে আর একটা ট্র্যাজেডি যে আমার মায়ের গলার অলংকার বিক্রি করে দিয়ে আমার বই করতে হয়েছে। আমার মায়ের হাতের চুড়ি বিক্রি করে আমাকে পত্রিকা ছাপাতে হয়েছে। 95 যখন আসলো, 95-এ প্রথম। এর ইতিমধ্যে তো আমার বিভিন্ন পত্র পত্রিকায় লেখা টেখা যাচ্ছিল, এবং আমি সাহিত্য চর্চাও খুব জোরে সোরে করছি। যতটা লেখাপড়া করছি তার চেয়ে বেশি করছি সাহিত্য চর্চা। রাত জেগে জেগে রেডিওতে আমরা বলতাম ট্যান্ডেস্টার, ট্যান্ডেস্টারে গান শুনতাম। আর হচ্ছে আমাদের বিদ্যুৎ ছিল না তখন, ওই হারিকেন জ্বালিয়ে আমরা পড়তাম। এক পাশ দিয়ে ট্যান্ডেস্টার বাজতো, আর এক পাশ দিয়ে আমি কবিতা লিখতাম। আর এক পাশ দিয়ে হয়তো একটা সময় পড়তাম, খুব কম, 1 থেকে 1.5 ঘন্টা পড়তাম। আমার জীবনে আমি খুব লেখাপড়া খুব কম করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি। এটা আসলে একটা অদ্ভুত ব্যাপার যে লেখাপড়া খুব কম করে, রাজনীতি করে, সাহিত্য করে যে মানে একদম ইউনিভার্সিটি সর্বোচ্চ ডিগ্রি নেওয়া যায়, তার কোনো প্রমাণ থাকলে সেটা আমি। এবং আমার রেজাল্ট কিন্তু খারাপ, রেজাল্টটা মোটামুটি ভালো। তারপরে 85 সালে, আমি ক্ষমা চাচ্ছি, 95 সালে আমরা নবারুণ সাহিত্য
সাহিত্য পরিষদ নামে একটা সংগঠন করলাম। আমাদের এলাকার বড় ভাইয়েরা তারা আহ, আহ, সংগঠনের প্রধান, আমাকে রাখলেন হচ্ছে সাহিত্য সম্পাদক। তখন তারা বললেন যে একটা পত্রিকা বের করো, একটা সাময়িকী বের করো, সাহিত্য কে কে করে এলাকায় খোঁজো, লেখা কালেকশন করো। আমরা কাগজে সুন্দর করে হাতে লিখতাম, লেখা আহ্বানটা কাগজে সুন্দর করে লিখে আমরা বিভিন্ন জায়গায় ওই আঠা দিয়ে, আঠা তো বলতে তখন গাম ছিল না, আমরা ওই এটাকে বললে হয়তো ময়দা দিয়ে জ্বালিয়ে গুলিয়ে ওটাতে আমরা আঠার মতো বানিয়ে দেয়ালে, দেওয়ালও ছিল না, ঘরে টিনের ঘরের বেড়া, কলেজের টিনের চাল, এই সমস্ত জায়গায় লাগাতাম। আর বেশ কিছু লোকজনের লেখা টাকা দিত। হ্যাঁ, তখন কিন্তু লেখার একটা চর্চা ছিল। এখন যেমন প্রযুক্তি নিয়ে চর্চা হয় প্রচন্ড, তখন তো বেসিক্যালি প্রযুক্তি ছিল না। তখন লেখালেখির চর্চা ছিল, বই পড়ার চর্চা ছিল, সাহিত্য করার একটা চর্চা তখন সবার মধ্যেই ছিল, কম বেশি ছিল। তো লেখা আহ্বান করতাম, প্রচুর লেখা টাকা আসতো। ওই লেখা টাকা বেছে টেছে বড় ভাইরা তো আমাকে নিয়ে বললো চলো ঢাকা যাই। ঢাকা আসার পরে, আমার জন্ম কিন্তু ঢাকাতে 1975 সালে, আমি এটা আগেই আপনি জানেন। কিন্তু আমরা কিন্তু ওই একটা ওই বাবার জব করার সময় একটা পর্যায়ে কিন্তু আমরা ফরিদপুরে চলে যাই। আহ, ফরিদপুর থেকে আবার কিছু দিন, কিছু বছর আমরা খুলনাতেও ছিলাম। তো আমার শৈশবের একটা অংশ, যৌবনের একটা অংশ ফরিদপুরে কেটেছে, এখন আবার ঢাকাতে। তারপরে একটা এমপির বাসায় আমরা গেলাম বড় ভাইয়ের সাথে। পত্রিকাটার নাম হচ্ছে মুক্তি। হ্যাঁ, মুক্তি পত্রিকা। এটার প্রচ্ছদটা কে করবে? প্রচ্ছদটা করলেন হচ্ছে, এখন উনি বেঁচে আছেন, অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী। ওনার তখন নাম ছিল জি.সি. ত্রিবেদী গুপু, কিন্তু ওনার নামটা হচ্ছে গুপু ত্রিবেদী। উনি সম্ভবত এখন সমকালে বা যুগান্তরের উনি এখনো জব করেন। গুপু ত্রিবেদী উনি একটা প্রচ্ছদ করে দিলেন। আর সম্পাদনা পর্ষদটা আমাদের যে বড় ভাই, উনি হাফিজুর নাম করে, উনি ব্যাংকে চাকরি করে, উনি সম্পাদনা পরিষদটা যখন রেডি করলেন, তখন দেখলাম সম্পাদকের জায়গা আমার না। তাই আমি বললাম যে ভাই, ভাইয়া এটা কেন? আমি তো সম্পাদক হওয়ার যোগ্যতা রাখি না। হ্যাঁ, তারপরে উনি কোনো কথা টথা বললেন না। একটা পর্যায়ে এমপি সাহেবের সাথে আমরা দেখা করলাম যে আমরা একটা পত্রিকা বের করব, আপনি একটা বাণী আমাদেরকে দিতে হবে স্যার। তা উনি প্রথমেই বললেন যে তোমরা পত্রিকা করবা, সম্পাদককে। তা আমাকে বড় ভাই দেখিয়ে দিলেন যে এ হচ্ছে আমার সম্পাদক। তো এমপি মহোদয় যদিও এখন আমার খুব কাছের লোক, কিন্তু তখন আমাকে দেখে খুব এইভাবে তাকে ভাবলো, বললো যে এই ছেলে, এই পিচ্চি ছেলেটা সম্পাদক হবে? ও কিসে পড়ে, কোন ক্লাসে পড়ো তুমি? বললাম যে আমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমি লেখালেখির সাথে আছি। তো বলে তোমার বয়স টয়স দেখে তো মনে হয় না যে তুমি সাহিত্য করো, বা মানে ছোটবেলায় আরো স্বাস্থ্য এখনো যেরকম ওরকম, মানে স্বাস্থ্যটা আরো খারাপ ছিল। হ্যাঁ, তারপরে একটা একটা পর্যায়ে কিন্তু ওই এমপির সাথে আমার ওই বড় ভাই একটা বাক বিতন্ড হয়, এবং উনি বলছিল সম্পাদক একে, একটা ছোট বাচ্চাকে সম্পাদক দিবা, তুমি সম্পাদক হও। তা উনি হাফিজুর ভাই, ওনাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। উনি আহ, সাহিত্য উনি করেন না, কিন্তু সাহিত্যের সংগঠক ছিলেন। উনি এখনো সাহিত্যের সাথে নাই, কিন্তু উনি আমাকে তৈরি করে দিয়ে গেছেন। সত্য কথা স্বীকার করা উচিত, বলা উচিত। আহ, উনি বললেন যে এই ছেলে ছাড়া আমার এলাকায় সম্পাদক হওয়ার মতো যোগ্যতা আর কেউ রাখে না। 88 সালে ইত্তেফাকে ওর লেখা প্রকাশিত হয়েছে, এবং ও সাহিত্য করে, আপনি তো ওর সম্পর্কে জানেন না। এবং আমার হাত ধরে টানতে টানতে উনি বের করলেন। তারপর স্বামীবাগ থেকে আমরা নিজেদের টাকায়, নিজেদের পয়সায় আমরা অনেক কষ্ট মষ্ট করে টাকা পয়সা জোগাড় টোগাড় করে মুক্তি নামে প্রথম একটা সংকলন বের করলাম 1995 সালে। প্রথমেই 1995 সালেই আমার সম্পাদনায় সেই মুক্তি পত্রিকাটা বের হয়েছিল, এবং পত্রিকাগুলো এখনো আমার কাছে আছে, এখনো আমার সংগ্রহে আছে। আমার প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা এরপরে কিন্তু আমি অনেকগুলো সংখ্যা বের করছি এখন, যদিও জাতীয় পত্রিকা সম্পাদনা করি, 2-3টা পত্রিকা আমি নিজেই সম্পাদনা করি, কিন্তু ওই সময়ের পত্রিকাগুলো আমার সংগ্রহে এখনো আছে। এইভাবে আস্তে আস্তে আমাদের ওই স্ট্রাগল করতে করতে, পড়তে পড়তে, আমরা যখন, আপনাকে আরেকটা কথা বলে রাখি, ঢাকাতে যখন আসতাম তখন কিন্তু আমরা প্রচুর বই পড়তাম। আমাদের হাতে থাকতো বই, একটা বই নিয়ে আসতাম, বই পড়তে পড়তে আমাদের বাসের মধ্যে সময় কেটে যেত। হ্যাঁ,
এইভাবে লেখক জীবনটা আমার শুরুটা এইভাবে হয়েছে মামুন। জি, ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে সত্যিকার অর্থে আপনার যে লেখক হয়ে ওঠা, বিশেষ করে আমি পরিবার থেকে আসবো, আপনার শ্রদ্ধেয় আপনার বাবা, যিনি আপনাকে প্রথম যে শুরুটা করে দিয়েছিলেন, সত্যি অনবদ্য। আমাকে খুবই, মানে এখানে আমি বলতেই হয় যে আমি তাকে শ্রদ্ধার ভরেই আসলে স্মরণ করছি। তিনি আপনাকে অনেকটাই পথ এগিয়ে দিয়ে গেছেন, এবং সবচেয়ে বড় যেটা লেগেছে যে আপনার মা, যিনি সেই স্নেহময়ী মা, তার যে আত্মত্যাগ এবং সেই ত্যাগটি আপনার জন্য, সবকিছু মিলিয়ে আপনার যে বেড়ে ওঠা, বিশেষ করে আপনার যে পারিবারিক মণ্ডল এবং সামাজিক অবস্থা, সে সময় দেয়ালিকা করছেন বা সবকিছু মিলিয়ে সত্যিকার জি অর্থেই এখনকার কবি সাহিত্যিকরা যারা বলতে গেলে শূন্য দশকের যারা সাহিত্যিক যারা হয়ে উঠতে চাচ্ছেন বা আসছেন, বা তরুণ প্রজন্ম, তারা আপনার এই যে স্মৃতিময় গুলো, যেই গ্রামের মেঠো পথের মতো সবকিছু এঁকে বেঁকে যে সবকিছু চলে ওঠা, সত্যির অর্থে আমার খুব ভালো লাগলো। তো আহ কবি ভাইয়ার কাছে কবিতা শুনতে চাই। আসলে মনে করি দর্শক শ্রোতাও আপনার কবিতার জন্য অপেক্ষা করছে। আমরা একটি কবিতা শুনতে চাই আপনার। আচ্ছা, আমি কবিতা আমার আহ, এবারে যে আমার গ্রন্থটি প্রকাশিত হয়েছে, এবার না, 2020 সালের ডিসেম্বরে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে আমি দেখাচ্ছি একটু, এটা মন মহুয়া, এটা পারলিক সৌরভ থেকে প্রকাশিত হয়েছে। গ্রন্থটি থেকে একটি কবিতা, আমি কিন্তু ভাই আবৃত্তি করতে পারি না, আমি সংগঠক, আমি জি আবৃত্তি করতে পারি না। এটা আবার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি জাস্ট পাঠ করব। জি জি, আমার অবশ্যই। জি কবিতার নাম ডালিম ফোটার দিন। জি। পাখির পড়ে যাওয়া অচ্ছুত পালকের মতো এরকম অর্ধনমিত জীবন আর ভালো লাগে না। আমার মনে কেবলই বিষণ্ণ ভায়োলিন বাজে, অবাধ্য শরীর বোঝে না নদীর দীর্ঘশ্বাস। আমার প্রথম যৌবনে যারা ডালিম ফুটিয়েছিল তারা আজ কেউ বেঁচে নেই। আমি সময়ের অন্তরিক্ষে ভেসে যেতে যেতে আজ একটি ছেঁড়া খোড়া গল্পের সেমিকোলন হয়ে বসে আছি নিজ গৃহে পুরনো সুটকেসে। শরীরের ত্বকে যে মাছরাঙা জল জল করে বসেছিল, আজ তা ম্লান কোনো এক নিঃসঙ্গ শালিকের ডানা। মনের ভেতরে চড়ে বেড়াতো যে মৃগ হরিণ, সে এখন মৃগয়া পার হয়ে মূলত ফ্রেমে আটকা থাকা আমারই ছবি। তোমার দৃশ্যত আগমন আমার অনন্ত কামনায় প্রখর তৃষ্ণা হয়ে জ্বলে ওঠে চৈত্রের চুপচাপ দুপুরে। যদিও তোমাকে আমি অনন্ত কাল ধরে আটকে রাখতে চাইনি প্রিয়তম, শুধু একবার আমার সামনে এসে আমার এক হাতে একটি ডালিমের ফুল আর এক হাতে তোমার হাত রেখে বলো ভালোবাসি। অনেক সুন্দর। ধন্যবাদ। সত্যিকার অর্থে আপনার চিত্রকল্প আমাকে মুগ্ধ করেছে। যে লাইনটি, সে লাইনটি দর্শকদেরও বলতে চাই। শরীরের ত্বকে যে মাছরাঙা বসেছিল, সে এখন শালিকের ঝাপসা ডানা, এরকম একটি লাইনটি সত্যিকার অর্থে আহ যে এই যে চিত্রকল্প আপনি এঁকেছেন, এটি সত্যিকার অর্থে আমাকে মুগ্ধ করলো আর কি। আশা করি দর্শক শ্রোতারাও আপনার কবিতার প্রতিটি শব্দচয়ন এবং শিল্পমূল্যটি অবশ্যই সুন্দরভাবে তাদেরকে মুগ্ধ করেছে। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু আপনার গ্রন্থগুলোর নাম আমি বলতে চাই। আপনার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ভালোবাসা বাতাস সেলাই করে কবিতা এটি, একদিন রাস্তায় চাঁদ নেমেছিল ছোট গল্প, আমি তাকে আদর করি নয়তো হত্যা করি কবিতা, হাত বাড়াই নিষিদ্ধ গন্ধবের দিকে কবিতা, যেভাবে আমার দ্বিতীয় মৃত্যু হলো কবিতা, ভূমি বালিকা কবিতা, নারী ও গোলাপ কবিতা, আগডুম বাগডুম ছড়া, এটি ছড়া গ্রন্থ, বৃষ্টি ও প্যারাসিটামল কবিতার বই এটি, এক মুঠো প্রেম হলে কেটে যায় দিন কবিতা, ভুল করে তোমাকে ভেবেছি আমার কবিতা, খ্যাপা সমুদ্রের জলোচ্ছ্বাস, এটিও কবিতার বই, ভালোবাসা উড়ে যায় পাখির ডানায় কবিতা, এবং নির্বাচিত গ্রন্থ। তো সব মিলিয়ে, জি জি বলুন। এর সাথে এবার যোগ হয়েছে মন মহুয়া।
মনমহুয়া। যাই হোক, জি। আমরা আপনার এই গ্রন্থগুলো থেকে আপনার সার্বিক একটি আপনার ব্যক্তিগত অভিমত, যে আপনি যেটা লিখেছেন এর শিল্পরূপ, আপনাকেই বলছি যে কবির কণ্ঠে শুনতে চাই, কবির লেখনী কেমন বা কেমন, আপনি কি বলতে চেয়েছেন। দর্শক শ্রোতাদের কাছেও হয়তো এই বিষয়টি অতি মূল্যায়িত, যারা আপনাকে নিয়ে গবেষণা করবে বা আপনার বিষয় নিয়ে এই লেখা, আপনার কথাগুলো অবশ্যই তাদের জন্য পথের হয়ে থাকবে আর কি। জি, কবি। আসলে বড় কঠিন প্রশ্নের সম্মুখীন করেছেন। কবিতা লিখতে যখন গিয়েছিলাম তখন তো এত কিছু বুঝিনি যে কবিতা লিখতে গেলে অনেক কিছু জানতে হয়, না বুঝেই আপনার ব্যক্তিগত মূলত অভিমত। না বুঝেই লেখাটা শুরু হয়েছিল। কবিতা হয়ে ওঠাটা হচ্ছে কি, কবিতা হচ্ছে একটা শিল্প। হ্যাঁ, কবিতা হচ্ছে শিল্প। আপনার মনের মধ্যে প্রচন্ড রকমের শিল্প বোধ থাকতে হবে, আপনার শৈল্পিক মন থাকতে হবে, আপনাকে ইমাজিন থাকতে হবে, আনলিমিটেড আপনি কল্পনা করতে হবে। কবিতার চিত্রকল্প আপনাকে ধারণ করতে হবে। কবিতার চিত্রকল্প যে কোনো বিষয় হতে পারে। কবিতার চিত্রকল্প, কবিতার শরীর নির্মাণ, কবিতার চিত্রকল্পের পাশাপাশি যেটা হয় কি, যে একটা কবিতা হচ্ছে পুরো একটা সিনেমা। একটা সিনেমা যেমন আমরা 3 ঘন্টায় দেখি, 3 ঘন্টার মধ্যে আমরা অনেক কিছু দেখি। আর 3 ঘন্টার একটা সিনেমাকে আমি 10 লাইনের মধ্যে নিয়ে আসবো। 3 ঘন্টার সিনেমার চিত্রকল্প, সিনেমার প্লট, সিনেমার থিম, সিনেমার যে উত্তর আধুনিকতা, সিনেমার যে যত রকম শিল্প শৈল্পিকতা আছে বা গল্পের যে যা আছে, সমস্ত কিছু আমি একটা 10 লাইন, 20 লাইন বা 15 লাইনের একটা কবিতার মধ্যে নিয়ে আসবো। এটা আসলে খুব কঠিন। কবিতা লেখাটা খুবই কঠিন। এটা যে কোনো সাহিত্য করাই কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় যে কবিতাটা লেখা আরো কঠিন। কবিতা লিখতে হলে প্রচুর প্রচুর পড়তে হয়, প্রচুর আপনাকে স্টাডি করতে হয়। আর হচ্ছে উম কবিতাটা হয় কি, যে একবারে কিন্তু কবিতা হয়ে ওঠে না। কবিতাটা হচ্ছে আপনার এটা বারবার আপনাকে করতে হবে, মানে নার্সিং করতে হবে। হয়তো আপনি একটা কবিতা লিখলেন, লিখেই সেটা আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি বা পত্রিকায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এই কবিতাটা আসলে যখন আমার কাছে তো ভালো লাগবে, আমার কাছে আমার কবিতা মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা, আমার চেয়ে ভালো কবিতা পৃথিবীতে কেউ লেখে না। কিন্তু অন্য কারো কাছে মনে হবে এগুলো সাইফাস, কিচ্ছু না। এটাই বাস্তবতা। আর যখন আপনার কাছে মামুন, আপনার কাছে মনে হবে যে আমার কবিতা ভালো, তখন আহ, সেই কবিতাটাকে কবিতা হয়ে উঠতে হবে। কবিতাকে বারবার এডিটিং করতে হবে, বারবার সম্পাদনা করতে হবে, বারবার কবিতাকে কাটাছেঁড়া করতে হবে। আর কবিতার আরো কিছু বিষয় আছে। কবিতার মধ্যে তো অনেক ধরন আছে। কেউ জনপ্রিয় ধারায় লেখে, কেউ উত্তর আধুনিক কবিতা লেখে, কেউ ছন্দ কবিতা লেখে, কেউ গদ্য কবিতা লিখেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কবিতা নিয়ে কোনো কবিতার কোনো আমি আমি বিশ্বাসী না যে কবিতার কোনো ডেফিনেশন দিতে হয়। কবিতা লেখার হয়তো ছন্দ কবিতা লেখার একটা বিষয় আছে, আমার একটা পাণ্ডুলিপি আছে, মানে কবিতা লেখার নিয়ম কানুন। এটা ছন্দ, জি, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, ছন্দবৃত্ত, আপনার যত যা যা আছে, মানে সেগুলো নিয়ে পাণ্ডুলিপিটা। কিন্তু কথা হচ্ছে যে আপনি তো উত্তর আধুনিক কবিতা লেখেন, তাহলে আপনাকে উত্তর আধুনিক চিন্তা ভাবনা করতে হবে। আপনি কবিতার চিত্রকল্পটাকে আপনাকে আগে বাছাই করতে হবে যে চিত্রকল্পটা কি হবে, আমি কোন প্লট নিয়ে লিখবো, কি নিয়ে লিখবো। হ্যাঁ, আমি কি তাল গাছ নিয়ে লিখবো, নাকি আমার পিছনে চাঁদ আছে চাঁদ নিয়ে লিখবো, নাকি নারীকে নিয়ে লিখবো। হ্যাঁ, নিজস্ব স্বকীয়তা থাকতে হবে। একজন কবির নিজস্ব স্বকীয়তা থাকতে হয়, নিজের মতো করে লিখতে হয়। আবার এটাও হয় যে হয়তো কোনো কোনো কবি কোনো কোনো কবির দ্বারা প্রভাবিত হতে পারে। এটা এটা হতেই পারে, এটা এটা খুবই স্বাভাবিক। হয়তো অনেকেই অনেক কবির কবিতা স্টাডি করে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা যখন লাইভে আড্ডা দিই কবিতা নিয়ে, তখন অনেক রকম বিতর্ক হয়। অনেকেই অনেকের দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, প্রভাবিত হওয়াটাও এক ধরনের দোষ, আবার প্রভাবিত হওয়াটা এক ধরনের দোষও না। হ্যাঁ, এখন এই প্রভাবিত হওয়া আর না হওয়ার মাঝখান থেকে আপনার কবিতাটাকে বের করে আনতে হবে। হ্যাঁ, সেটা যেমন আমি আপনাকে বলি, কবিতা কিন্তু ইদানিং কবিতা অনেকে বলে যে আমার কিছু কিছু কবিতা আছে, প্রথম দিকের কবিতা আমি শোনাবো। আমি খুব সহজ ভাবে ডালিম ফুটার দিন যেভাবে আপনাকে শোনালাম, আমি একটু জি, জি। কঠিন কবিতাও আপনাকে শোনাবো বা পাঠকদেরকে শোনাবো। আহ, সেটা হচ্ছে যে কবিতাটা আসলে কি, এটা বুঝতে হলে তো আমাকে আগে কবিতা বুঝতে হবে, আমাকে তো সেরকম মন থাকতে হবে। হ্যাঁ, ধরেন যে আমি বার্গার খাবো,
বার্গারটা কি এটা তো আমি কখনো দেখি নাই, জানি নাই। এখন বার্গারের রূপরেখা কি এটা আমাকে আগে জানতে হবে। তো আমি খাচ্ছি, এটা কি বার্গার নাকি এটা কি স্যান্ডউইচ নাকি এটা কি জিনিস? হ্যাঁ, এখন যেমন একজন বিখ্যাত একজন লেখককে বলছিল যে তুমি কবিতা লেখো, তোমার কবিতা কি লিখছো তুমি একটু বোঝাও। তো তিনি বলছেন যে আমি কিছুই বুঝি না। তো উনি খুব ধমকাইছে যে আপনার কবিতা আপনি লিখেন, আপনি বোঝেন না, তাহলে এটা কিসের কবিতা, এটা কেমন কবিতা? তখন উনি বললেন, প্রথমে এই কবিতাটা যখন আমি লিখি তখন ঈশ্বর আমার মাথার মধ্যে কবিতাটা ঢুকায়। কবিতা কিন্তু এখানে আল মাহমুদ বলে গেছে যে কবিতাটা হচ্ছে ওহী। হ্যাঁ, শামসুর রহমানও বলে গেছে যে কবিতা কিন্তু নাজিল হয়। হ্যাঁ, এখন কবিতা যে নাজিল হয় মাথায়, তখন ওই কবিতাটা যখন কবি লেখেন, কবি তখন বুঝেন কিরিচে কাটা পড়ে যুবতী ভোর, তবুও জনি ধারণ করে নৈবেদ্য জলবিদ্যুৎ। হ্যাঁ, এই যে যে কথাটার অর্থ কবি তখন বোঝেন এবং ঈশ্বর তখন বোঝেন। আর ওই কবির বউ পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখেন যে এই উনি কি চিঠি লিখতেছেন প্রিয়তমাকে না কি লিখতেছেন, তখন বউ বোঝেন। হ্যাঁ, তারপরে কবিতাটা যখন কবি যখন ওটা রিভাইজ করেন, কারেকশন করেন, তখন তো উনি কাটাছেঁড়া করেন, তখন বোঝেন। তারপরে যখন পাঠকের হাতে ছেড়ে দেন তখন কবিতার অর্থ কবিও বোঝেন। কবি হচ্ছে, কবিতা হবে, কিছু কিছু কবিতা হবে দুর্বোধ্য, 70% বোঝা যাবে, 70% বোঝা যাবে না। শিল্প, আমার পিছনে একটা শিল্প আছে, এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আমার পিছনে একটা চাঁদ আছে, একটা নৌকা আছে, একটা নদী আছে, একটা কিছু মানুষ আছে এখানে। হ্যাঁ, কিন্তু আধুনিক চিত্রকলা কি আমরা বুঝি? আধুনিক চিত্রকলা বুঝতে হলে আমাদেরকে ওরকম শিল্পকলার মন থাকতে হবে, আমাদের মনের মধ্যে আহ সেরকম শিল্প বোধ থাকতে হবে। কবিতা নিয়ে, কবিতার চিত্রকল্প নিয়ে, কবিতার ধরন নিয়ে, কবিতার উত্তর আধুনিকতা নিয়ে, কবিতার শরীর নির্মাণ নিয়ে, এটা নিয়ে অনেক বিতর্ক, অনেক ডিবেট করা যাবে, অনেক লাইভ টাইপ করা যায়। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি কবিতাটা তখনই কালোত্তীর্ণ হয় যখন সেই কবিতাটা মানুষের মনের মধ্যে গেঁথে যায়। হ্যাঁ, মানুষের মনের মধ্যে একটা কথা যখন গেঁথে যায়, যেমন নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতা, হ্যাঁ, বলবীর বল উন্নত মমশির। হ্যাঁ, এটা পড়ে নাই এমন কোন মানুষ বাংলাদেশি নাই যে এই কবিতাটা আহ, অন্তত একবার শুনে নাই বা পড়ে নাই। এই যে মনের মধ্যে গেঁথে যাওয়ার বিষয়টা বা মনের মধ্যে গেঁথে দেওয়ার যে বিষয়টা, গেঁথে যাওয়া আর গেঁথে দেওয়া, এইটা হচ্ছে মানে এই দুইটা বিষয় থাকতে হবে। পাঠকের ওরকম মন থাকতে হবে আর কবির ওরকম মেন্টালিটি থাকতে হবে যে আমার কবিতাটা যেন পাঠক বুঝতে পারে, পাঠক যেন বুঝে। আবার যে পাঠক যে সব কবিতা বুঝবে বা বুঝতে হবে এমনও কিন্তু কোনো কথা নেই। আপনি আমার কবিতা না বুঝলে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেটা লিখেছি, আমার চিত্রকল্প, আমার কবিতা, আমার কাব্যিক ভাবনা, আমার চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনা নাও মিলতে পারে। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, ধরেন এই যে পিছনে যে নদী দেখতেছেন, মাছ ধরতেছে কিছু মানুষ, দেখেন নদী আছে, মাছ আছে, এটাকে বলে ভেসাল, আমরা গ্রামের ভাষা বলি ভেসাল। জি জি। এই এই জেলে ভদ্রলোক, বা আমরা এটাকে জলদাস বলি বা জেলে বলি, এই জেলে চিন্তা করবে যে আমি জাল ফেললে অনেক মাছ আসবে, সেই মাছটা বিক্রি করে তিনি কিছু টাকা আর্ন করবে। আপনি মামুন চিন্তা করবেন যে জলের উপরে কত সুন্দর একটা চাঁদ। হ্যাঁ, আবার আর একটা মাঝি চিন্তা করবে যে এবার তো পানি হলে মাছ ধরতে গেলে ওই জেলেটা আমার নৌকাটা ভাড়া নেবে, আমাকে সে হয়তো কিছু পারিশ্রমিক দিবে। আবার কবি হয়তো ভাববে যে এই নদীতে এত সুন্দর পানি, এত সুন্দর মাছ, এত সুন্দর চাঁদ, জ্যোৎস্না রাত, এত সুন্দর মাছ ধরার আহ, মানে জাল বিছানো ভেসাল, সে কিন্তু কবিতা লিখে ফেলবে। দেখেন প্লট কিন্তু একটা, সেটা কি নদী, নদীর মধ্যে মাছ আছে, নদীর মধ্যে নৌকা আছে, নদীর মধ্যে মাছ ধরার যন্ত্রপাতি আছে, নদীর উপরে চাঁদ আছে, আকাশ আছে। এক একজন এক এক ভাবে ভাবতেছে। আর কবি কিন্তু সামগ্রিকটাকে ভেবে একটা ফ্রেম বন্দি করে একটা কবিতা তৈরি করতেছে। তাহলে কবিতাটা কি? কবিতাটা আপনার কাছে একরকম মনে হতে পারে, আমার কাছে আর এক রকম মনে হতে পারে, আর একজনের কাছে আর এক রকম মনে হতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে কবিতার ধর্ম, যে কবিতা কিন্তু বেসিক্যালি এটা কিন্তু সরেওয়াতে অজগরটি আসলো তেরে, সবাই বুঝবে যে অজগর তেরে আসতেছে, তা কিন্তু না। সরেওয়াতে যে মানে আল মামুনও হয়, এটাও কিন্তু
বুঝতে হবে। কবিতাটা হচ্ছে মানে এটা হচ্ছে 4 ডাইমেনশন একটা বিষয়। এটাকে যদি আপনি উত্তর আধুনিক কবিতা বলেন তাহলে তো আরো দুর্বোধ্য সেটা। সেটা হচ্ছে যে এই কবিতা বুঝতে হলে সেই কবিতা বোঝার মতো একটা শৈল্পিক মন থাকতে হবে। আর যদি কারো মন নাও থাকে তাতেও কবির কিচ্ছু যায় আসে না। কবি কবিতা লিখবে, পাঠক সেটা বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে। যাদের বোঝার ক্ষমতা আছে বুঝবে, যাদের বোঝার ক্ষমতা নাই তারা বুঝবে না। হ্যাঁ, পাঠক তো এখন দুই 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 শ্রেণীর পাঠক। ধরেন যে আহ জনপ্রিয় ধারায় যারা লিখছেন তাদের এক ধরনের পাঠক আছেন, আমাদের হুমায়ুন আহমেদ যেভাবে লিখছেন তার এক ধরনের পাঠক আছেন। হুমায়ুন আজাদ স্যার যেভাবে লিখেছেন, হুমায়ুন আহমেদের পাঠক অবশ্যই হুমায়ুন আজাদের বই পড়ে কিছু বুঝবে। আমাদের পাঠ্য ছিল হুমায়ুন আজাদের বাংলা ভাষা তত্ত্ব, আমরা ওটা ধরতাম না, বুঝতাম না, বাংলা তো খুব কঠিন সাবজেক্ট। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে হুমায়ুন আজাদের ভক্ত কিন্তু আবার হুমায়ুন আহমেদের বই পড়বেন। হ্যাঁ, এখন আমরা যারা কবি, আমাদের কবিদের মধ্যে হয় কি, কবিদের মধ্যে আমরা এক এক ভাবে এক একজন লিখছি। যারা আমাদের সিনিয়র আছেন তারা হয়তো একভাবে লিখছেন, কেউ প্রকৃতি নিয়ে লিখছেন, কেউ প্রেম নিয়ে লিখছেন, কেউ হয়তো আহ, মানে ঐশ্বরিক চিন্তা ভাবনা থেকে লিখছেন, কেউ সুফিজম নিয়ে লিখছেন, কেউ মানবিক প্রেম নিয়ে লিখছেন। এটা যার যার প্লট, যে যেভাবে লেখক লিখতে পারে। কিন্তু কবিতা আপনি যেটা প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে আমার কবিতার মধ্যে কবিতাগুলো কেন জি। পাঠক আকৃষ্ট করে বা আকৃষ্ট কেন হয়, এই তো। আপনার পাঠক আর আপনার যে প্রকাশিত গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলো থেকে আপনার অভিমত, মানে আপনি কি আচ্ছা, বোঝাতে চেয়েছেন, কি লিখতে চেয়েছেন, এই বিষয়টি। না এটা তো বলতে গেলে বলতে হবে যে ভালো কবিতা আমি আহ, এখনো লিখতে পারিনি। আমি 15টা বই লিখেছি 30 বছরে। 30 বছরে আমার বইয়ের সংখ্যা হওয়া উচিত ছিল একটা কি দুইটা, কিন্তু বই বের হয়েছে 15 বছর, 30 বছরে 15টা। আবার অনেকের দেখা যাচ্ছে যে 1 বছরে 20টা বই বের হয়, কিন্তু সবগুলো কি কবিতা হয়? আমার 15টা বইকে যদি আপনি সিনক্রোনাইজ করেন তাহলে হয়তো এখানে হয়তো 10টা 12টা কবিতা থাকবে। সবগুলোই যে কবিতা হবে এমন তো কোনো কথা না, সবগুলো যে কবিতা সেটাকে আমি দাবিও করি না। হ্যাঁ, কিছু কিছু কবিতা যেগুলো মানুষের ফিডব্যাক তো পাওয়া যায়, মানুষের প্রতিক্রিয়া পাওয়া যায়। মানুষ যেমন বলে যে ভাই এটা আমার ভাল লাগছে, বা অনেকেই বলে যে এটা ভাল লাগছে, ওই এক ক্যাটাগরি মানুষ। আবার আরেক ক্যাটাগরি মানুষ আছে তারা কড়া সমালোচনা করে। কড়া সমালোচনা করা উচিত, থাকা উচিত সাহিত্যে, কবিতায়, যে কোনো সাহিত্যের যে কোনো শাখায় কড়া সমালোচনা না হলে সেগুলো আসলে কাল উত্তীর্ণ হয় না। আমি একটা কবিতা লিখলাম, সেই কবিতায় যদি আপনি কড়া সমালোচনা করেন যে ভাই এই যে আপনি লিখেছেন যে আহ, আহ, মানে ভালোবাসা উড়ে যায় পাখির ডানায়, পাখির ডানায় ভালোবাসাটা কিভাবে উড়ে? হ্যাঁ, বা ভালোবাসা বাতাস সেলাই করে, বাতাসটা কিভাবে সেলাই করে ভালোবাসা, আমাকে বুঝান। তখন আমার একটা দায়বদ্ধতা চলে আসে আপনাকে বোঝানোর। আর আপনিও তখন কিন্তু বুঝতে পারেন যে এটা বিষয়টা আসলে কি। এখন এটা হচ্ছে পাঠক এবং লেখকের মধ্যে যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু আহ, সেই লেখাটা মানে ওইভাবে লেখা হয়ে ওঠে না। এখন তো পাঠক বলতে সবাই এখন লেখক, পাঠক খুব কম। যেহেতু সংগঠন করি, এখন সবাই হচ্ছে লেখক, পাঠকের সংখ্যা খুবই কম। আহ, সবাই লিখছেন, সবাই লিখে যাচ্ছেন, এটাকে আমি স্যালুট করি। কিন্তু এটা আমার মামুন ভাইবেন না যে এটাকে আমি নেগলেক্ট করছি। এই না, অবশ্যই। প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন সকালে ফেসবুক খুললে অন্তত 10টা কবিতা আমাকে অ্যাপ্রুভ করতে হয়। আমার যেহেতু ঢাকা সাহিত্য পরিষদের আমার একটা গ্রুপ আছে, আমার সাহিত্য দিগন্তের একটা গ্রুপ আছে, আমাকে অনেক কবিতা অ্যাপ্রুভ করতে হয়, অ্যাপ্রুভ দিতে হয়, কোনটা ডিক্লাইন করতে হয়, কোনটাকে আমার ফিডব্যাক দিতে হয়, কোনটাকে আমাকে ডিলেট করতে হয়। তো আমাকে তো প্রতিদিন অন্তত 50টা কবিতা পড়তে হয়। আর ফেসবুকে যারা লিখছেন, বিকল্প মিডিয়া বলি আমরা এটাকে, বিকল্প মিডিয়ায় যারা লিখছেন সবাই যে খারাপ লিখছেন তা কিন্তু না। আপনি দেখেন ইত্তেফাকে আমার কবিতা যখন, আমার ছড়া যখন প্রকাশিত হয়েছিল তখন কিন্তু বাবার হাত থেকে আমি পত্রিকাটা পেয়েছিলাম। আমি তখন আহ, তো পত্রিকা সংগ্রহ করার সুযোগ ছিল না, হয়তো সুযোগ থাকলে আমি 10টা কপি কিনে নিতে পারতাম। তখন পত্রিকা ইত্তেফাকের দাম ছিল 1.5 টাকা। হ্যাঁ, কিন্তু এখন প্রথম আলোতে বা ইত্তেফাকে যদি আপনার একটা সাহিত্য প্রকাশিত হয়, একটা গল্প কবিতা প্রকাশিত হয়, আপনার কি করতে হবে? সেই কবিতার লিঙ্কটা ফেসবুকে দিতে হবে যাতে মানুষ পড়ে। পত্রিকা তো কিনে এখন কেউ পড়ছে না, পত্রিকা তো এখন কেউ পড়ে না, আর পত্রিকা তো পড়ার দরকার হয় না।
আপনার যে কোনো নিউজ, আপনি যে কোনো তথ্য, যে কোনো সাহিত্য আপনি ফেসবুক ঘাটলে, আপনি গুগল ঘাটলে, ইউটিউব ঘাটলে সব পেয়ে যাবেন। তাহলে আপনার পত্রিকা পড়ার কি দরকার? সুতরাং ফেসবুকে যারা লিখছেন তাদেরকে স্যালুট করি। তারা লিখতে লিখতে লিখতে, ওই যে আমি যেভাবে বললাম যে প্রথম আমাকে যেভাবে প্রকাশক বলেছিল যে ব্যাপারটা এগুলো কি হয়েছে, এগুলো কি কবিতা লিখছিস, এগুলো কবিতা হয়েছে না, টাকা দিলেই বই ছাপানো যায়নি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এইভাবে তো আমরা ধাক্কা খেতে 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 একটা পর্যায়ে এভাবে চলে আসছে। তা যারা নতুন লিখছেন তাদেরকে আমি উপদেশ দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমি কোনোটাই রাখি না, উপদেশ আমি কখনোই দেই না। যারা নতুন লিখছেন তারা ভালো লিখছেন। আমি সবসময় একটা কথা বলি, আমাদের যত প্রোগ্রাম গুলো হয় সাহিত্য সংগঠনে, যত রকম আড্ডা বা প্রোগ্রাম গুলো হয় সবখানে আমি বলি যে আমাদের চাইতেও ভয়াবহ সুন্দরভাবে সুন্দর কবিতা লিখেন তরুণ কবিরা, বর্তমান সময় যারা লেখেন। আমরা তো ধরেন যে ধরতে গেলে 90 দশক, বা আমি এইটে এইটে যেহেতু আমার প্রথম লেখা প্রকাশিত হয়েছে, আপনি আমাকে 80 দশকের কবিও বলতে পারেন, কিন্তু মূলত 90 দশকের আমার, 90 দশকের আমাদের, আমি 90 দশকের লেখক। কিন্তু কথা হচ্ছে যে বর্তমান যারা লিখছেন, ভাই বিলিভ করবেন কিনা আমি জানি না, বর্তমান তরুণ লেখকরা যে সমস্ত কবিতা লিখছেন, আই স্যালিউট দেম। অসাম লিখছেন, অসাধারণ কবিতা লিখছেন। তাদের চিত্রকল্প, তাদের ভাবনা, তাদের প্লট, তাদের থিঙ্কিং সম্পূর্ণ আলাদা। এদেরকে স্যালুট করা উচিত, স্যালুট দেওয়া উচিত। তারা ভালো লিখছেন। আর আমরা যখন লিখতে লিখতে যখন একটু বড়সড় হয়ে যায় বা একটু বয়স টয়স বেড়ে যায়, আমাদের মধ্যে একটু ভাব টাব চলে আসে যে আমরা অনেকদিন কবিতা লিখি, অনেকদিন ধরে সংগঠন করি, আমাদের মধ্যে তখন আর কিন্তু কবিত্ব থাকে না, তখন কিন্তু আমাদের মধ্যে সাহিত্য থাকে না। আমরা তখন নিজেদেরকে তাল গাছ মনে করা শুরু করি। হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু বেসিক্যালি আপনি দেখেন বড় বড় কবি সাহিত্যিক, আমি নাম ধরে 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 বলতে পারি, তাদের মধ্যে কিন্তু এখন সাহিত্য নেই, তাদের মধ্যে কিন্তু কবিতা নেই, তাদের মধ্যে আছে দলবাজি, তাদের মধ্যে আছে চামচামি, তাদের মধ্যে আছে বিভিন্ন রকম নোংরামি, এর পিছনেও লেগে থাকা, ওর পিছনেও লেগে থাকা, একজনকে পিছানো, আর একজনকে হিট করা, আর একজনকে নিয়ে লেখা, আর একজনকে নিয়ে বিতর্ক করা। কিন্তু ভালো ডিবেট, ভালো সমালোচনা আমাদের, এটা হচ্ছে আল মাহমুদ এবং শামসুর রহমান বাংলাদেশের, আহ, বলা যায় যে আহ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের পরবর্তীতে এরা বাংলা সাহিত্যে, কবিতায় বাংলাদেশে এদের কে অস্বীকার করার কোনো সুযোগ নাই, আছে নাকি? আল না, মাহমুদকে অবশ্যই। এবং আপনার আমাদের শামসুর রহমান ভাইকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্ব কি? সেটা তাদের মধ্যে ছিল বন্ধুত্ব, চরম বন্ধুত্ব ছিল। দ্বন্দ্ব ছিল ক্রিয়েটিভ দ্বন্দ্ব, যে তুই মাহমুদ তুই ভালো লিখলে আমার ভালো লিখতে হবে। তাদের মধ্যে এই ক্রিয়েটিভ একটা কনফ্লিক্ট ছিল। কিন্তু এখন কিন্তু ক্রিয়েটিভ কনফ্লিক্ট নাই। এখন আমাদের গুন্দা বলে গেছেন যে বিকেলের বিরুদ্ধে বিকেল, মাঠের বিরুদ্ধে মাঠ, কবির বিরুদ্ধে কবি। হ্যাঁ, আমাদের মধ্যে সেই ক্রিয়েটিভ দ্বন্দ্ব এখন নাই, আমাদের মধ্যে আছে হিংসা। আমরা একে অপরকে হিংসা করি, একে অপরকে আমরা আহ মানে খোঁচাতে থাকি, বিনা কারণে তাকেই করি। তো আপনার প্রশ্ন থাকলে করতে পারেন, আমি তো নিজেই বলে যাচ্ছি। আরো কিছু কবিতা শোনাতে চাচ্ছিলাম। আপনি বোধহয় মিউট হয়ে আছেন, মামুন, আপনি জি মিউট। জি 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 জি। আপনার কথাগুলো আমার খুবই ভালো লাগছিল। বিশেষ করে আপনাকে বলতে হয়, আমি আপনার সাথে দুটো কথা একটু শেয়ার করব। সেটি হচ্ছে আপনি নিজের কবিতার যে সমালোচনাটি করলেন, যে আপনি বললেন যে আমি সবগুলো কবিতাকেই ভালো বলি না, বা আমি এটা দাবিও করি না। মানে প্রশংসিত হবেন বা এটা নিয়ে আপনি হবেন। এই যে ব্যক্তি সমালোচনা বা নিজের সমালোচনা করা, কবি হিসাবে একজন যে আপনার গুণী মানসিকতা, এটা সত্যিকার অর্থেই আমাকে মুগ্ধ করেছে। আরেকটি বিষয় হচ্ছে আপনি শ্রদ্ধা করছেন তরুণ সাহিত্যিকদের। এই যে শ্রদ্ধা ভারে তাদেরকে সেলুট জানাচ্ছেন, এই দুটো আসলে একটি ভালো মানুষ। আপনি সাহিত্যিক যেমন, পাশাপাশি একটি ভালো মানুষ, এটির পরিচয় অবশ্যই রেখে যায়। তো যাই হোক কবি, আপনার কাছে কবিতা শুনবো। জি। জি, আমি এবারে যে কবিতাটি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, এই আহ, কবিতাটির নাম হচ্ছে আমাকে মনে রেখো না। কবিতাটি
বলা যায় যে আমার কিছু বন্ধুরা কবিতাটি আবৃত্তি করেছে। কলকাতা থেকে মধুবন চক্রবর্তী, বাংলাদেশের শাহিন রেজা। তো কবিতাটা হয়ে উঠছে কিনা সে বিচার করবেন না, জাস্ট কবিতাটা পড়ার দরকার, তাই পড়ে যাচ্ছি। জি জি জি, অবশ্যই। পকেটে পকেটে রোজ সুইসাইড নোট নিয়ে ঘুরি, পকেটে রোজ সুইসাইড নিয়ে ঘুরি। যেমন তুমি ভ্যানিটি ব্যাগে রাখো প্রতিদিন টাকা উঠানোর কার্ড, দুঃখ এসে হাঁটু গেড়ে বসে আছে বুকের পাশে। এত দীর্ঘ পথ একসাথে হেঁটেও আমি তোমার ছায়াকেও ছুঁতে পারিনি, গাছকে ছুঁয়ে দিলেও ছুঁতে পারিনি পাতার দীর্ঘশ্বাস। তাই আজ আমি আত্মহত্যা করতে চললাম। আত্মহত্যার পরে কেউ আমার লাশ খুঁজো না, বরং পকেটে রাখা চিরকুট খুঁজে দেখো, পেয়ে যেতে পারো অমোঘ প্রেমের অনাবিষ্কৃত চতুর্থ সূত্রটি। আমার সুইসাইড নোটের ভাঁজে একটি সাদা গোলাপের পাপড়ি রেখে দিয়েছি, যত দ্রুত পারো তা রাজশ্রীর হাতে পৌঁছে দিও। সে যদি আমার লাশ দেখতে আসে তাহলে আমার দু চোখ কেউ খুলে দিও। আমার পাথর চোখের দিকে তাকালে সে পেয়ে যাবে না বলা দুঃখের যাবতীয় ফুল ঝুরি। আমার মৃত্যুর পরে কেউ আমাকে মনে রেখো না, তাহলে পরের জন্মে তোমার সাথে দেখা হলে আমি আবার আত্মহত্যা করতে পারি। ধন্যবাদ। জি, অনেক সুন্দর একটি কবিতা। বিশেষ করে শেষ লাইনটির কথা বলতেই হয়, পরের জন্মে আবার দেখা হলে আমি আত্মহত্যা করতে পারি। কবিতা যে অন্য হৃদয়ের মাঝে, অন্যের পাঠকের যে হৃদয়ের মাঝে যে দোলা সৃষ্টি করে, সে আপনার কবিতাগুলো আমরা যখন টাইম লাইনে, বিশেষ করে আপনার ফেসবুক টাইম লাইনে যখন আমরা পড়ি আপনার কবিতাগুলো, সবকিছু মিলে বলতে হয় খুব চমৎকার লাগে, এবং শেষ লাইনটি বুকটা কাঁপিয়ে দিয়ে গেল। তো যাই হোক, কবির কাছে আমরা কবিতা শুনলাম, কবির তার সাহিত্য নিয়ে আলোচনা করলেন। কবির কাছে এবার আপনাকে একটু আপনার অন্য যে বিষয়গুলো আছে, আপনি একজন সম্পাদক, আমরা দেখতে পাচ্ছি আপনি দৈনিক বাঙালির কণ্ঠ, সাপ্তাহিক মুক্ত বাংলা, তারপর সাপ্তাহিক আইন আদালত, এইগুলোতে আপনি নির্বাহী সম্পাদক হিসাবে আছেন। পাশাপাশি ব্লগেও লেখালেখি করছেন বা এখানে বিষয়ে আছেন, এবং এছাড়া সম্পাদক হিসাবে আছেন ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত। এই যে বিষয়গুলো আপনার যে সম্পাদনা, তো আপনাকে আমরা, আপনার কথা থেকে উঠে এসেছে যে আপনি দেওয়াল পত্রিকার সম্পাদনা থেকে শুরু করে বিভিন্ন লিটল ম্যাট, এবং পাশাপাশি এখন সম্পাদনা করছেন, এবং ইত্তেফাকেও সাব এডিটর হিসাবে আপনি আছেন। তো এই না, সম্পাদনার সাথে, সরি, মামুন, আমি একটু ইন্টারফেয়ার করি। এটা তথ্যগত জি একটু অবশ্যই। ভুল আছে। সেটা হচ্ছে যে আমি বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করে এসেছি। হ্যাঁ, আমি বিভিন্ন আচ্ছা আচ্ছা আচ্ছা। পত্রপত্রিকায় কাজ করে এসেছি। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আমি সাহিত্য দিগন্ত, এটা হচ্ছে ত্রৈমাসিক একটা পত্রিকা, এটা সাহিত্য দিগন্তটা আমি সম্পাদনা করি। আর হচ্ছে দৈনিক বাঙালির কণ্ঠের আমি সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আর আপনি যেগুলো বললেন এগুলোতে আমি আগে কাজ করে এসেছি আর কি। আচ্ছা, না আমি জি। আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার কবি জীবন এবং আপনার সম্পাদনা জীবন, পাশাপাশি আপনার যে লেখালেখি, এই যে সম্পাদনার জায়গাটা নিয়ে আপনি কি কাছ থেকে শুনতে চাচ্ছিলাম আর কিছু। আচ্ছা, সম্পাদনা জায়গাটা নিয়ে শুনতে চাইতে আহ, চেয়েছেন, যেহেতু এটা আসলে ভয়ঙ্কর একটা বিষয়, মানে প্রশ্নটা আমার জন্য খুব বিব্রতকর। সেটা হচ্ছে আহ, যেমন ধরেন গ্রামের কিছু শল্য চিকিৎসক আছেন, হ্যাঁ, তারা জি জি জি। ওই আপনার শরীরের কোথাও আহ, আমরা এটাকে বলি ফোড়া হয় না, কাটাছেঁড়া জি জি। ফোড়া, বড় ওরা, বড় টিউমারের মতো হয়, এটাকে আমরা ফোড়া বলি। তো ওই শল্য চিকিৎসক গুলো, তাদের কোনো ডিগ্রি নাই, তারা এমবিবিএস পাস না, তারা কোনো চিকিৎসক না, কিন্তু তারা করতে করতে তারা ওই ফোড়াটাকে কেটে দিচ্ছে, মানে চাকু দিয়ে, আবার সেলাই করে দিচ্ছে, হ্যাঁ, ব্যান্ডেজ করে দিচ্ছে। তো একবার এক ডাক্তার
তাকে বললেন যে ভাই তুমি যে এই যে এই লোকটার পিঠে এই এত বড় একটা মানে ফোড়াটাকে তুমি কাটলা, কাটার পরে তুমি আবার সেলাই করলা, এই দেখো তো আমার ল্যাপটপে যে এই ফোড়ার পিছনে পিঠের পিছনে চামড়ার পিছনে কত রকম যে মানে কত জিনিসপত্র আছে, কত রকমের পর্দা টর্দা এক্সেট্রা তন্ত্র মন্ত্র আছে, তুমি যে একটা জায়গায় যদি একটু চাপ লেগে যায় তাহলে তো ওনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এরপর থেকে ওই শল্য চিকিৎসক আর কোনো অপারেশনে যায়নি, সে ভয় পেয়ে গেছে, সে কোনো অপারেশনে যায় না। তখন সম্পাদনা বিষয়টা হচ্ছে ওরকম, সম্পাদনায় একবার যারা আসে আমি তো না বুঝেই চলে আসছি, ওই সে শল্য চিকিৎসকের মতো না বুঝেই 1995 সালে সম্পাদনা করেছি। হ্যাঁ, সম্পাদনা করাটা এত সহজ না। একটা পত্রিকা সম্পাদনা, আমি একটু আপনাকে দেখাচ্ছি, যদি আমাকে একটু স্ক্রিনটা একটু আমাকে যদি একটু সরান জাস্ট 1 সেকেন্ডের জন্য, আমি একটু আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আমাকে একটু সরিয়ে দেন স্ক্রিন থেকে। জি জি জি, ওকে ওকে আমরা অপেক্ষায় আছি আপনার জিনিসটি দেখার জন্য। আসলে আমরা কবিকে প্রশ্ন করেছিলাম কবির সম্পাদনার যে বিষয়গুলো। আমরা জানি কবি বিভিন্ন পত্রিকা এবং সাহিত্য সম্পাদনার সঙ্গে জড়িত আছেন। তিনি আমাদের কিছু দেখাবেন, আমরা অবশ্যই অপেক্ষায় আছি। কবির কাছ থেকে আমরা একটি সম্পাদনার বিষয়ে তার কিছু একটু দেখবো আর কি। জি, আপনাকে নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসুন। ধরেন যে এটা হচ্ছে সাহিত্য দিগন্ত, আমি দুঃখিত, এটা হচ্ছে ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকা। হ্যাঁ, এই পত্রিকাটা আমি সম্পাদনা করি। এই পত্রিকাটা কালীয় কলমের সাথে আমি একবার আবুল খায়ের ভাইকে বলেছিলাম যে আমি কালীয় কলমের মতো করে একটা পত্রিকা সম্পাদনা করব। তো উনি খুব মানে হাসলেন, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, উনি খুব হাসলেন, হাসার পরে উনি, সাউন্ড কি শোনা যাচ্ছে নাকি ভাইব্রেশন হচ্ছে? জি জি জি, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, তো উনি কালীয় কলম পত্রিকার উনি আমাকে, আবুল খায়ের ভাই প্রকাশক, উনি বললেন যে পত্রিকা তুই সম্পাদনা করবি, তো রিক্সের কাজ নিবি। তাই আমি বললাম যে আমি সাহিত্য দিগন্ত নামে পত্রিকা বের করব এবং এটা কালীয় কলমকে আমি মানে জাস্ট আমি নকল করব। তারপরে পত্রিকাটা যখন বের হলো, বেসিক্যালি পত্রিকাটা জাকির তালুকদারের লেখা আছে, এখানে দেশের আমাদের মোহাম্মদ নুরুল হুদা ভাইয়ের লেখা আছে, গুন্দার লেখা আছে, মানে বাংলাদেশের বরেণ্য সমস্ত লেখকের লেখা এখানে আছে। এখন ধরেন পত্রিকাটা আমি বের করেছি, বের করার পরে আমি আবুল খায়ের ভাইকে বললাম যে ভাই দেখেন তো পত্রিকাটা কেমন হয়েছে। তো উনি বললো যে এটা কিন্তু প্রথম সংখ্যা, 2016 সালের সংখ্যা আপনাকে দেখাচ্ছি। তো উনি বললেন যে লাকি তুই তো ভালো পত্রিকা করেছিস, জাস্ট তোর সাহিত্য দিগন্তের জায়গায় কালীয় কলম লাগিয়ে দিলে এটা কালীয় কলম হিসেবে চালানো যায়, তো লেখকদের লেখার মান ভালো, তুই কিভাবে এটা করলি? এটা হচ্ছে সাকসেস স্টোরি। আর ভয়ের বিষয়টা আপনাকে বলি, ধরেন এই যে বরেণ্য সব লেখকদের লেখাটা সম্পাদনা করা, এটা ভাই, এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে সম্পাদনা করাটা এত সহজ না। হুট করে যে একটা সম্পাদক হয়ে যাবে, পত্রিকার সম্পাদনা করা বা নিউজ এডিটিং করা, আপনি যেটাই বলেন না এখন, সম্পাদনাটা এত সহজ না রে ভাই। সম্পাদনা করাটা হচ্ছে অনেক 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 কঠিন কাজ। এটা কি আপনার একদম দীর্ঘদিন সাধনা করে কবিতার মতো একদম সম্পাদনা করতে হবে। এখন তো অনেকেই হুট করে পত্রিকা বের করে ফেলছে, হুট করে সরণিকা বের করে ফেলছে, ইনবক্সে লেখা যাচ্ছে। এমন হয়েছে মানে একারে প্রথম যখন আপনি কোন একটা সংখ্যা কোন একটা শব্দ লিখবেন, হ্যাঁ, যেমন জায়েদ হোসাইন, হোসাইন যখন লিখবেন হয় একার ওকার দিতে হয় না, একারের আগে মাত্রা কিন্তু থাকবে না। হ্যাঁ, এখন এমনও সম্পাদক আছেন যে প্রথম শব্দের একারে মাত্রা দিয়ে তারা লিখে, মানে তারা সম্পাদনা করে যাচ্ছেন। তাদের মাত্রা জ্ঞান, আমার মাত্রা জ্ঞান তো ওরকম থাকতে হবে যে আমি যখন সম্পাদনা করব তখন আমার অভিধান মাথার মধ্যে রাখতে হবে, আমার নত্যবিধান সত্যবিধান মাথার মধ্যে রাখতে হবে, আমার একটা রাইটারের লেখাকে সম্পাদনা করা রাইট, আমার তার অনুমতি নিতে হবে যে স্যার আপনার এই লেখাটা বা ভাই আপনার লেখাটা কি এই জায়গাটা একটু এরকম ভেঙে গেছে বা এখানে একটু দেখেন তো একটু এডিট করা যায় কিনা। সে যদি এডিট করে দেয় দেন ভালো, আর তা না হলে হয়তোবা
আপনি তার মতো করে ছাপবেন। সম্পাদনা করাটা কিন্তু কবিতা লেখার চাইতে আরো বড় কঠিন কাজ। এটা আপনাকে আমি এক কথায় বলতে পারি যে কবিতা লেখা অবশ্যই কঠিন কাজ, কিন্তু সম্পাদনা করাটা আরো কঠিন কাজ। কবিতা আমার মন যা চায় আমি তাই লিখতেছি। হ্যাঁ, জল জি জি পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে, আমার মন যা চায় আমি তাই লিখতেছি। কিন্তু কথা হচ্ছে যে এই জল পড়ে পাতা নড়ের মধ্যেও তো একটা আহ, ছন্দ আছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে জি যে এই জল পড়ে পাতা নড়েকে নিয়ে যখন আমি খেলা করব, কাজ করব, তখন আমাকে তো ওই ব্যাকগ্রাউন্ডটা, ওই ফ্রেমটা আমাকে জানতে হবে। ওই ফ্রেমটা না জানলে তো আমি সম্পাদনা করতে পারবো না। সম্পাদনা জি করাটা খুব কঠিন কাজ, এটা হচ্ছে বড় কথা। সম্পাদক জি হিসেবে আমি আসলেই নিজেকে অতটা গুরুত্বপূর্ণ ভাবিও না, মনেও করি না। পত্রিকাটা সম্পাদনা করি, এটা আমি অত বড় কিছু ভাবি না। সম্পাদনা করাটা খুব কঠিন কাজ, করতেছি, করতে 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 হয়তোবা আহ, এখন এরকম একটা ধারণা চলে আসছে। কিন্তু আপনাকে যদি এক কথায় বলি, সেটা হচ্ছে যে সম্পাদনা করা খুব কঠিন কাজ। জি জি, সত্যিকার অর্থে আমরা এই জন্যই যে কবি জীবনের পাশাপাশি আপনি সম্পাদনা করছেন, পাশাপাশি আপনাকে এই জন্যই এই প্রশ্নটি করা। এই সত্যিকার অর্থেই আসলে কঠিন, কারণ ১০ জনের সাথে ১০ জনের লেখা ১০ ভাবে হয়, সেটার বিষয়গুলোকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হয়। আর সত্যিকার অর্থে সেই কঠিন সময়গুলো বা কঠিন সম্পাদনার যে কঠিন বিষয়গুলো আপনি বললেন, ধন্যবাদ আপনাকে। তো কবির কাছে একটি প্রশ্ন, আপনার সম্পর্কে আমরা যখন জেনেছি আপনার বিষয় করে, বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে আপনি টেলিভিশনের সঙ্গে জড়িত, মানে মিডিয়ার সঙ্গে জড়িত আছেন, শর্ট ফিল্ম তৈরি করছেন। এই যে জি, টিভি নাটক তৈরি করছেন, এই বিষয়গুলো একজন কবির পাশাপাশি একজন চলচ্চিত্রকার বা একজন নির্মাতা, এইটাকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে মূল্যায়ন করেন? এই সম্পর্কে দর্শকদের কিছু বলেন। মানে আসলে মামুন, আজকে আপনি যে আমাকে এত কড়া কড়া প্রশ্ন করবেন আমি তো বুঝতে পারি নাই। মানে আমি লাইভে অন্য মানুষকে প্রশ্ন করি, কিন্তু আজকে আমি হচ্ছে কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছি আর কি। সেটা ওই একইভাবে বলতে হয় যে আমি একটা সময় টিভিতে খবর পড়তাম। তো জি, জি। টিভিতে তখন তখন তো মিডিয়া ছিল না, তখন ফেসবুক ছিল না। তখন ফেসবুক আসলো 2004-এ। আমি 2001 থেকে 2003 সাল পর্যন্ত আমি টিভিতে কন্টিনিউ খবর পড়েছি। খবর পড়ার তখনের অভিজ্ঞতাটাও আমার খুব যে ভালো তা না। আমার অনেক প্রডিউসারদের অনেক চড়-থাপ্পড় খাইতে হয়েছে, অনেক বকা-টকা খাইতে হয়েছে আর কি। তারপরে আহ, সাহিত্য সম্পাদনা, গ্রন্থ, নাটক নির্মাণ, নাটক প্রযোজনা করা, নাটক ডকুমেন্টারি মানে পরিচালনা করা, এটা তো আরো কঠিন কাজ রে ভাই। হ্যাঁ, একটা ধরেন যে একটা নাটক বা একটা শর্ট ফিল্ম অথবা একটা ডকুমেন্টারি, এটাকে যখন আমি প্রডিউস করা নট এ ম্যাটার। আপনার টাকা আছে, আপনি প্রডিউসার, আপনি আমাকে টাকা দিবেন 3 লাখ, আমি আপনাকে নাটক বানিয়ে দেবো। এটা কোনো ব্যাপার না, আপনার কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। যদিও এখন প্রডিউসাররা বলে দেয় যে আমার নাটকে অমুক অমুককে তুমি কাস্ট করবো, অমুক অমুক না থাকলে কিন্তু আমি তোমাকে টাকা দেবো না। কিন্তু একজন ডিরেক্টরের কাজটা হচ্ছে ক্রিয়েটিভ কাজ। এটা এত ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভিটি না থাকলে তাদের আসলে আহ, এখন আপনাকে আবার আরেকটা আমি অন্যদিকে বলি যে আসলে শিল্প সাহিত্য যারা করে তারা কিন্তু ক্রিয়েটিভ মানুষ। ক্রিয়েটিভিটি না থাকলে সে কিন্তু শিল্প করতে পারে না, সে কিন্তু সাহিত্য করতে পারে না। নাটক নির্মাণও কিন্তু শিল্প, কবিতা গল্প লেখাও শিল্প। হ্যাঁ, এখন এই শিল্পটা যারা জানে, যারা বোঝে, তারা এটা করতে পারে, কিন্তু এটা খুব কঠিন কাজ। ডিরেকশন দেওয়াটা প্রচন্ড কঠিন কাজ। এটা আসলে একদম চুলচেরা ভাবে আপনাকে ওই কাজের জায়গা থেকে খুব প্রফেশনালিজম নিয়ে কাজটা করতে হয়। যে আমি কাজটার দায়িত্ব নিয়েছি, আর একজন প্রডিউস করেছেন, মামুন হয়তো আমাকে টাকা দিয়েছেন প্রডিউসার হিসেবে, কিন্তু এই কাজটা আমি যেভাবে তেভাবে মানে করে দিলাম। আমি মেরিল প্রথম আলো আগামী নির্মাতা প্রতিযোগিতায় 2020 সালে আমি কন্টেস্টে টিকেছিলাম। মানে 2500 পরিচালক, এখন তো অনেক পরিচালক বাংলাদেশে তৈরি হয়েছে, তারা কিন্তু মাস কমিউনিকেশন, জার্নালিজম, ফিল্মস এন্ড মিডিয়াতে লেখাপড়া করে এসেছে। আমাদের কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা নাই। আমরা সাধারণ ভাবে লেখাপড়া করে এসে হয়তো মিডিয়াতে কাজ করছি, কবিতা লিখছি। কিন্তু এখনকার তরুণেরা মিডিয়া, কমিউনিকেশন, নাটক নির্মাণ করা, নাট্যতত্ত্ব, এই সাবজেক্ট গুলো আমাদের সময় ছিল না। হ্যাঁ, এখন তাদের কাছে কিন্তু আমরা কিছু না।
মেরিল প্রথম হলো আগামী নির্মাতা 2020 সালে যখন তারা সার্কুলার দিল 2018-তে, এটা হচ্ছে 2020-এ ওরা প্রোগ্রামটা করলো করোনার বোধহয় আগে। তো আমি কেমনে জানি আমার একটা আরটিভিতে আমার একটা নাটক ছিল, ওটা আরটিভির বেস্ট ভিউ হয়েছিল আর কি, অনেক ভিউ হয়েছে নাটকটা। আরটিভিতে অন এয়ার হয় 2018 সালের সম্ভবত 14 বা 15 ফেব্রুয়ারি। তো ওই নাটকটা আমি ওদেরকে পাঠাই, আর পাশাপাশি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং আরো কিছু বিজ্ঞাপন, ডকুমেন্টারি এগুলো আমি পাঠাই। পাঠানোর পরে ওনারা আমাকে সিলেক্ট করে 2500 মানে প্রতিযোগীর মধ্যে 100 জনকে সিলেক্ট করে। 100 জন প্রতিযোগীর মধ্যে কঠিন পরীক্ষা হয়, সেখান থেকে তারা সিলেক্ট করে 50 জনকে, 50 জন থেকে সিলেক্ট করে 10 জনকে, 10 জনকে থেকে সিলেক্ট করে 3 জনকে, 3 জন থেকে সিলেক্ট করে হচ্ছে আপনার 1 জনকে। হ্যাঁ, তখন আমি কিন্তু 2500 জনের মধ্যে থেকে কেমনে 100 জনের মধ্যে থেকে 50 জনে চলে আসলাম, তারপরে বাদ করে দিলাম। এটা এটা আসলে আমার জন্য একটা ইতিহাস। আসলে কথাটা কেন বললাম, যে কাজের ক্ষেত্রে সম্পাদনা করা বা মিডিয়াতে প্রযোজনা করা বা ডিরেকশন দেওয়াটা একদম খুব কঠিন কাজ এবং ক্রিয়েটিভ কাজ। আপনাকে একটা ফ্রেমের মধ্যে আপনাকে পুরো গল্পটাকে সাজিয়ে আপনার টিম দিয়ে একটা টিম ওয়ার্ক, টোটাল একটা টিম ওয়ার্ক, একটা ক্যাসকেড। এই টিম ওয়ার্কটা না থাকলে, এই ক্যাসকেডটা না থাকলে সেই কাজটা কিন্তু ফ্রেম বন্দি করা খুব কঠিন। সুতরাং আমি ওই একই কথা বলি যে আমি কিন্তু ডেমোটিভেটেড করতেছি না। আপনি ভাবতে পারেন যে ভাই কবিতা লেখাটাকে খুব কবিতা লেখাটাকে খুব কঠিন বলতেছে, সম্পাদনা করাটাকে কঠিন বলতেছে, নাটক নির্মাণ করাটাকে কঠিন বলতেছে, তাহলে সে কি ডিমোটিভেট করতেছে কিনা? আমি কিন্তু ডিমোটিভেট করতেছি না। আমি জাস্ট বলতে চাচ্ছি একটা কথা, যে এই কাজগুলো খুব কঠিন কাজ। হ্যাঁ, ভাত খাওয়াটাও কিন্তু খুব কঠিন। ভাত খাওয়ারও কিছু নিয়মাবলী আছে, ভাত খাওয়ারও কিছু সিস্টেম আছে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা কাজই কিন্তু কঠিন কাজ। হ্যাঁ, কিন্তু সেই কঠিন কাজটাকে যখন আপনি আয়ত্ত করবেন, আপনাকে জানতে হবে, আপনাকে আগে শিখতে হবে। না শিখে যদি কোনো কাজে আপনি হাত দেন, দেন আপনি কিন্তু সাকসেস হতে পারবেন। আপনাকে শিখে আসতে হবে, কাউকে উস্তাদ মানতে হবে, কাউকে গুরু মানতে হবে, তারপরে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, অবজারভেশন করতে হবে, তারপরে আপনাকে কাজে নামতে হবে। তাহলে হয়তো আপনার কাজটা ভালো হবে। আর আদারওয়াইজ এখন যদি হুক করেই আমি একদম টাকা আপনি আমাকে দিলেন আর আমি কিছু জানি না, আমি নাটক বানানো শুরু করে দিলাম, ওইখান থেকে নাচতেছে, ওইখান থেকে গাইতেছে, কি হচ্ছে না হচ্ছে, সেটা কিন্তু সিনেমা হবে না, নাটক হবে না। হ্যাঁ, সেটা হয়ে যাবে হচ্ছে কি হবে, মানে আমি জানি না, আই ডোন্ট নো। তো এই কাজগুলো কঠিন কাজ, কিন্তু এই কাজগুলো আবার খুব সহজ কাজ। যারা করেন, যারা করে থাকেন, যারা করে আসছেন, তাদের কাছে এই কাজগুলো কিচ্ছু না, একদম কিচ্ছু না। শুধু একটা জিনিস থাকতে হবে আপনার মনের মধ্যে, সেটা হচ্ছে, যেমন স্যার মার্টিন লুথার কিং একটা কথা বলে গিয়েছিলেন যে আই হ্যাভ এ ড্রিম। মার্টিন লুথার কিং ছিলেন হচ্ছে আমার চাইতে কালো। তার একটা স্বপ্ন ছিল যে সারা বিশ্ব একদিন কালো মানুষ শাসন করবে। হ্যাঁ, আমেরিকা কিন্তু কালো মানুষ শাসন করে গেছে। বারাক ওবামা অবশ্যই আমার চাইতে কালো, বারাক ওবামা আমার চাইতে অবশ্যই কালো। তা মার্টিন লুথার কিং এর কথাটা কিন্তু কাজে লাগছে, কিন্তু অনেক পরে। হ্যাঁ, কাজে কিন্তু লাগছে, কিন্তু সে কিন্তু এই স্বপ্নের বীজটা আরো কয়েক বছর আগে কিন্তু রোপণ করে দিয়ে গিয়েছিল মানুষের মনের মধ্যে। তা আপনাকে ক্রিয়েটিভ কাজ করতে গেলে যেটা করতে হবে, যে আপনার মনের মধ্যে স্বপ্নের বীজ বুনতে হবে। স্বপ্নের বীজ যদি আপনি মনের মধ্যে লালন করেন, ওটাকে নার্সিং করেন, চর্চা করেন, দেন আপনি এই ক্রিয়েটিভ কাজগুলো করতে পারবেন। আদারওয়াইজ আপনি কোনো কিছুই করতে পারবেন। পৃথিবীর প্রতিটা কাজই ক্রিয়েটিভ কাজ, কোনো কাজ ক্রিয়েটিভের বাইরে না, কোনো কাজ শিল্পের বাইরে না। আপনাকে যদি বলা হয় যে আপনি এই পিছনের ওই যে জাল দিয়ে মাছ ধরবেন, আপনি পারবেন না, ওটা কিন্তু একটা শিল্প। ওই লোকটা ওই কাজটা করতে যায়, কিন্তু তাকে শিখতে হয়েছে কিভাবে জাল ফেলতে হবে, কিভাবে তুলতে হবে, মাছটাকে কিভাবে নামাতে হবে, ওটাও কিন্তু শিল্প। ওনার কাছে হয়তো এখন কোনো কিছু মনে হয় না, কিন্তু একটা বড় বিষয় সেটা হচ্ছে যে কনফিডেন্স লেভেলটা আপনাকে 100% থাকতে হবে, যে আমি এই কাজটা করতেছি, এই কাজটা করছি, এই কাজটা করব, এটাকে সাকসেস করতে হবে। তার পিছনে আপনাকে শ্রম দিতে হবে, সময় দিতে হবে, এবং
ঘাবড়ানো যাবে না, কনফিডেন্স থাকতে হবে এবং আপনার হ্যাভি প্রফেশনালিজম আপনার মধ্যে থাকতে হবে। প্রফেশনালিজম না থাকলে আপনি কোনো কিছুই করে অবশ্যই উঠতে আসলে কুলোতে পারবেন করে না। যে ধন্যবাদ কবি, আসলে সত্যিকার অর্থে আপনার যে বহুমাত্রিক পদচারণা, বিশেষ করে আপনি লেখালেখির সাথে আছেন, কবিতা লিখছেন, ছোট গল্প লিখছেন, পাশাপাশি নাট্য নির্মাণ বা আপনি যে চলচ্চিত্রের সঙ্গে আছেন, এই যে বিষয় বা সম্পাদনা, সবকিছু মিলিয়ে আজকে হয়তো আপনি বলে ফেললেন যে আপনি কঠিন কঠিন প্রশ্ন, আসলে আমার অনুষ্ঠানটা এমনই যে একজন কবি সাহিত্যিক তার নিজের কথাগুলো বলুক, তার নিজের যে অভিজ্ঞতা, তার জীবনের যে পদচারণা, এইটা আমরা এই নিজের কথাগুলোকে নিয়েই আমরা হচ্ছে সাজাতে চাই, যেন এটা একটা ডকুমেন্টারির মতো হয়ে থাকে, একটা যেন কবির তার নিজস্ব কত কিছু কথা যেগুলো সব জায়গায় হয়তো বলা হয়ে ওঠে না, এই কথাগুলো যেন এখানে থাকে। তো যাই হোক, কবি, আমরা অনেকটা সময় আজকের এই অনুষ্ঠানে আমরা আছি। তো কবির কাছে একটি কবিতা শুনবো, কবিতা শুনে আজকের অনুষ্ঠানটা আমরা প্রায় শেষ পর্যায়ে বা শেষ করার জন্য আমরা এগিয়ে যাব। তো একটি কবিতা হয়ে যাক। ওকে মামুন, আপনাকে ধন্যবাদ যে আমি শেষ কবিতার আগে একটু শেষ করে নিচ্ছি। পাঠক দর্শক যারা দেখছেন বা পরে যারা দেখবেন, একটা লাইভ তো প্রথমেই তো আহ, সবাই দেখে না, হয়তো পরে ধীরে ধীরে ভিউটা বাড়ে। তো জি যারাই জি জি। দেখবেন আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমি নিজেও যখন উপস্থাপনা করি, নিজেও যখন আমি এরকম মানুষকে কাঠগড়ায় দাঁড় করাই, হ্যাঁ, তখন হয়তো জি ওই মানুষটা কাঠগড়ায় দাঁড়িয়ে তার কথাটা বলে, হ্যাঁ, কিন্তু জি কথা জি জি। হচ্ছে যে আমি আজকে কাঠগড়ায় দাঁড়িয়ে যে কথাগুলো বলতে পারলাম, যে কথাগুলো বললাম, এই কথা বলা প্ল্যাটফর্ম কিন্তু আমি কখনো পাইনি। হ্যাঁ, আপনি যে এই আমার জীবনের বিভিন্ন দিকগুলো আহ, বলার যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এই জন্য মামুন আপনাকেও একটা স্যালুট, যে এরকম সুযোগ ধন্যবাদ দেওয়ার আপনাকে। জন্য। আহ, আপনাকে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি অংশগ্রহণ করেছেন আমার এই ছোট্ট আহ্বানে আর কি। জি আমার কবি। কবিতাটা, এই কবিতাটা হচ্ছে ভ্যান গগকে নিয়ে লেখা। আপনারা জানেন যে ভ্যান গগ আহ, বিখ্যাত একজন চিত্রশিল্পী। ভ্যান গগ যখন ছবি আঁকতেন তখন তার ছবি কেউ কিনতো না, কিনতে চাইতো না। এখন কিন্তু নিলামে উঠে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলারে তার ছবিগুলো নিলামে উঠে। হ্যাঁ, কিন্তু উনি এই ছবি, এরকম ছবি এঁকে এঁকে উনি বিক্রি করতেন এবং বিক্রি করে রুটি, ওনার রুজি রোজগার করে খেতেন। তা ওনার ছবি কেউ কিনতে চাইতো না। এক ভদ্রলোক, একটা রেস্তোরাঁর মালিক, সে ওনার বেশ কিছু ছবি হয়তো দয়া করে কিনে রাখতেন, হয়তোবা, আই ডোন্ট নো, কিনে রাখতেন, অথবা ভালো লাগা থেকে হয়তো কিনতেন, কিনে উনি একটা জায়গায় রেখে দিতেন। তো ভ্যান গগের সাথে একটা আদিবাসীর মেয়ের প্রেম হয়ে যায়। তার নাম হচ্ছে আন্দ্রে মারিয়া। মেয়েটাকে তার সম্প্রদায় তাকে, মেয়েটাকে প্রচুর নির্যাতন করে, যে একটা উজবুক টাইপের মানুষের সাথে তোর কেন সম্পর্ক হচ্ছে, কেন প্রেম হচ্ছে, অন্য সে মানুষটা, তার জাত কি, তার পাত কি, সে কি করে, কি খায়, তার তো কিছু নাই। কবি সাহিত্যিকদের কিছু থাকে না। হ্যাঁ, কবি সাহিত্যিকদের, শিল্পীদের বেসিক্যালি কিছুই থাকে না, থাকে শুধু আহ, তার যে শিল্পকর্ম, এটা থাকে। হুম। তো ভ্যান গগের মৃত্যুর পরে, পাহাড়ের উপরে তার মৃত্যু হয়। মৃত্যুর পরে একদল মানুষ দেখেন যে ওই পাহাড়ের উপরে ওই ভদ্রলোকের মৃত্যুর পরে দেখেন যে ওই অনেক প্রচুর আহ, মানে সূর্যমুখী ফুটে আছে। তো ওনারা আশ্চর্য হয় যে এই সূর্যমুখীটা কোথা থেকে আসে, এই সূর্যমুখী বীজটা কোথা থেকে আসে, এই সূর্যমুখী ফুলটা কেন। এটা আসলে একটা মিথ, এটা একটা ইতিহাস, এটা অনেক বড় কাহিনী। তো ভ্যান গগকে নিয়ে লেখা এই কবিতাটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। আর তার আগে আমি আমাদের দর্শকদেরকে আমি তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার কোনো কথায় যদি কেউ কোনো রকম মানে হার্ট হয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, বা যদি আমার কোনো বেয়াদবি হয়ে থাকে, আপনারা একদম ক্ষমা করে দিবেন। আমি অবলীলায় আমি এভাবেই বলি, সেটাই বলেছি। আমার কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আমার কবিতার নাম মৃত্যুহীন আশ্চর্য সূর্যমুখী, উৎসর্গ ভিনসেন্ট ভ্যান গগ।
নিজের সত্তার বাইরে অন্য কোনো সত্য যা নেই, তাছাড়া আর কিছুই সুন্দর নয় পৃথিবীতে। নিজের সত্তার বাইরে অন্য কোনো সত্য যা নেই, তাছাড়া আর কিছুই সুন্দর নয় পৃথিবীতে। প্রেমের পূর্ণতাও তো বিষাদ সাপেক্ষ। ভিনসেন্টের কবরে ফুটেছিল যেমন কয়েকটি আশ্চর্য সূর্যমুখী, হেমলক আমার পাশে পড়েছিল, অনেকবার ভেবেছি খেয়ে নিব। হ্যামবার্গার খেয়ে ক্লান্ত হয়ে মোমার্তের ঢালু পথে হেঁটে হেঁটে মরি আমি। তখন চোখের সামনে অদ্ভুত আলোয় ভেসে ওঠে রাইমের খেতে কাজ করা, রোদে ঝলসে যাওয়া বিমর্ষ ভূমি বালিকা আন্দ্রে মারিয়া। এখন প্রতিবার আমার কাছ থেকে মৃত্যু দূরে চলে যায়, ভিনসেন্ট যেভাবে মৃত্যুকে দু পায়ে ঠেলেছিলেন। ধন্যবাদ। যদিও এখন মৃত্যুকে দূরে ঠেলার কোনো সুযোগ নেই, আগে মৃত্যুকে আমরা খুব সহজ ভাবে পেতাম না, মৃত্যুটা স্বাভাবিক প্রক্রিয়ায় হতো, কিন্তু এখন করোনা কালে কোভিড আক্রান্ত হয়ে অনেক লোকই মারা যাচ্ছে। এখন মৃত্যু হচ্ছে আমাদের হাতের মুঠোয়। এই লাইভের পরে আপনিও নাই হয়ে যেতে পারেন, আমিও নাই হয়ে যেতে পারি। দর্শক যারা দেখছেন বা যারা দেখবেন, সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। করোনা থেকে বাঁচার জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণ নিজেকে নিরাপদ রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ কবি। আপনার কবিতাগুলো যেমন আমাকে মুগ্ধ করেছে, পাশাপাশি আপনি যে আপনার জীবনের অনেক কথা, না বলা কথাগুলো, আর আমারও খুব ভালো লাগছে যে আমি একজন কবিকে তার কথাগুলো, মনের কথাগুলো প্রকাশের একটি প্ল্যাটফর্ম করে দিতে পেরেছি। তো ধন্যবাদ কবি, আপনার মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়েছেন। আপনার বহুমাত্রিক প্রতিভা আরো দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ুক। সকলের কাছে আপনি যেমন একটি সৃষ্টির যেন উল্লাসে আপনি মেতে থাকতে পারেন, সেই কামনা থাকবে। এবং এই করোনাকালীন সময়ে আপনার প্রতি এবং সকল দর্শকের প্রতি শুভকামনা রেখে আজকের এই বৈশাখ অনুষ্ঠানের 20তম পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। জি, খোদা হাফেজ। ভালো থাকবেন।